আমাদের এই আজকের এই কোর্সটি তুইরুল জার্নাল ইনস্টিটিউট এবং দ্য মেসেজ একাডেমি দুটো প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে শুরু হচ্ছে ইনশাল্লাহ। আমাদের স্যার আলোচনা করবেন। তারপরে একটা প্রশ্নোত্তর হবে ইনশাল্লাহ। জি স্যার, আপনি শুরু করুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিহিল করিম। আল্লাহ পাকের অশেষ শুক্রিয়া, তৈরুল জান্নাহ এবং দি মেসেজ একাডেমি কর্তৃক আয়োজিত এই ব্যাচের এই প্যারেন্টিং এর এই সেশনের এই ব্যাচের আজকে প্রথম প্রোগ্রাম। আমি নিজের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি যে আমি এখনো জার্নিতে একটু দেরি হয়েছে, 3-4 মিনিট আপনাদের সঙ্গে যুক্ত হতে। আমি পাবনা থেকে যশোর হয়ে তারপরে এই মুহূর্তে সাতক্ষীরা থেকে আপনাদের সঙ্গে এক অফিস থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি কমিটমেন্ট ঠিক রাখার জন্য। আহ, তারপর আল্লাহ শুকরিয়া আদায় করছি, আপনারা ধৈর্য ধরেছেন, আপনাদের দোয়ার বরকতে আমি উপস্থিত হতে পেরেছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমরা আগামী কয়েকটা সেশন আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা ইতিমধ্যে আমার বেশ কয়েকটা প্রোগ্রামে আপনারা যুক্ত থেকেছেন, দেখেছেন। আপনারা জানেন যে আমরা করব, আলোচনা করি প্যারেন্টিং এর বিভিন্ন দিক নিয়ে। আসলে বিষয়টা এতক্ষণ আমাদের ডক্টর সালেহীন সাহেব যেভাবে বলছিলেন, যে এতক্ষণ যেভাবে প্যারেন্টিং এর গুরুত্ব এবং প্রয়োজনীয়তা, যুগের চ্যালেঞ্জ এবং যে 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 আহ, সার্বিক ব্যবস্থাপনা নিয়ে প্রয়োজনীয়তা নিয়ে যে ডক্টর সালেহীন যেভাবে বলছিলেন, এই বিষয়টা কারোরই দ্বিমত করার কোনো অবকাশ নাই। কারোরই না, দ্বিমত করার কোনো অবকাশ নাই। প্রতিনিয়ত প্রতিদিন পরিবর্তন হচ্ছে, যুগ পরিবর্তন হচ্ছে, কাল পরিবর্তন হচ্ছে, রাজনৈতিক অবস্থান পরিবর্তন হচ্ছে, আমাদের শিক্ষা, আমাদের সমাজ, আমাদের নিজেদের মন মানসিকতা পরিবর্তন হচ্ছে। নিত্য আমাদের সন্তানরা নতুন নতুন কিছু চ্যালেঞ্জ শিখছে, নতুন নতুন কিছু শিখছে, যার কিছুটা ভালো, আবার কিছুটা এমন যে তার পুরো আহ, আমি বাসা যাচ্ছি, জাস্ট আমি 10টায় আসছি, পুরো জীবন কিংবা আমাদের পুরো পরিবার নিয়ে হয়তো পরিবারকে ঝুঁকির ভিতরে ফেলে দেয়, এরকম কিছু থাকে। কাজেই আমাদের মানে চোখ ফেরানোর কোনো সুযোগ নাই, বাবা মার চোখ ফেরানোর মানে অবসরের কোনো সুযোগ নাই, এত ঝুঁকিপূর্ণ সময়। এরকম একটা সময়ে আমরা আজকে বসেছি কয়েকটা বিষয় এই সেশনে আলোচনা করব, এই এই ব্যাচে। সেটা হচ্ছে কোন বয়সে সন্তান কি কি শেখাবো আর কিভাবে শেখাবো, সন্তানদের উচ্ছৃঙ্খল আচরণ এর কারণ কি, আর আচরণগুলোর প্রতিকার বা কি। এখানে আমরা আলোচনা করব যে উচ্ছৃঙ্খল আচরণ করলে তখন প্রশ্ন আসে যেটাকে কিভাবে হ্যান্ডেল করব, কিভাবে ম্যানেজ করব। কথার কথা, ছেলে মেয়ে যদি খুব জেদি হয়, তাহলে তখন প্রশ্ন আসে যে ওর জেদ আমরা কিভাবে কমাবো, কিভাবে ম্যানেজ করব। তো সেইটা ম্যানেজ করার আগে আমরা যদি এরকম করি যে আমার ছেলেবেলার জন্য জেদি না হয়, মানুষ মাত্রই রাগ জেদ ক্ষোভ তো থাকে, বাচ্চাদের থাকে, কিন্তু এমন যেন না হয় যে আমার ছেলেবেলে খুব মানে মাত্রাতিরিক্ত জেদি হচ্ছে, এরকম যেন শুরুতেই না হয়। তাহলে তো আমার ওই ম্যানেজমেন্টের প্রশ্নটা আসে না। আমার ছেলে রাগ যদি মাত্রাতিরিক্ত রাগী যদি না হয়, শর্ট টেম্পার যেটাকে বলা হয়, যে অধৈর্য, এটা যদি না হয়, তাহলে তো আমার অনেক সমস্যা উদ্ভবই ঘটে না। কাজে আমরা সন্তানদের উচ্ছৃঙ্খল আচরণ এর কারণ, এর ফাউন্ডেশন কোন, কি যেন উচ্ছৃঙ্খল হয়, কেন হয়, কিভাবে হয়, শুরুটা কিভাবে হয়, আর্লি ডিটেকশন। আমার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, বাচ্চারা বাচ্চা যখন নষ্ট হয়, পাড়া প্রতিবেশী যখন বাড়িতে নালিশ নিয়ে আসেন, স্কুলের টিচার যখন বাবা মাকে ডেকে বলেন, নালিশ দেন, কিংবা থানার পুলিশ যখন আসে খোঁজ নিতে, তখন বাবা মা টের পান যে আমার সন্তান নষ্ট হয়েছে। কিন্তু সন্তান একদিনে নষ্ট হয় না, সন্তান নষ্ট হয় তার একটা দীর্ঘ পরিক্রমা থাকে। এমন যদি হয় যে আমরা প্রথমেই বুঝে ফেললাম
একটা ভালো সন্তান, ভালো ছেলে, ভালো মেয়ে নষ্ট, বিপথে চলে যাচ্ছে, আমরা যদি একেবারে সূচনাতে বুঝতে পারতাম যে আমার সন্তানটা বোধ হয় বিপথে যাচ্ছে, তাহলে তো শত প্রবলেম বা শত রকম সমস্যার গোড়াতেই ওইখানেই শেষ করে দেওয়া যেত, যথাযথ সময়ে প্রতিকার ব্যবস্থাপনার মাধ্যমে। আবার এমন আমরা আরেকটা আলোচনায় আনবো, টিনেজ সন্তান, যে 11 থেকে 19, টিনেজ বয়স, 11 শেষ 12-তে যখন পড়লো বাচ্চা, ছেলে মেয়ে, এই টিনেজ বয়সটা খুবই সাংঘাতিক, খুব মারাত্মক, খুব ঝুঁকিপূর্ণ, খুব প্রোডাক্টিভ, খুব পোটেনশিয়াল, জীবনের একেবারে বাঁক বদলের সময়। তো এই বাচ্চাদের, এই বয়সের সন্তানদের প্রতিপালনে, প্যারেন্টিং এ প্রধান তিনটা প্রধান প্রতিবন্ধকতা কি, তার মধ্যে প্রধানতম তিনটা কোনটা, যেটা আমরা ফেস করছি এখন বাংলাদেশে, সেগুলো থেকে কিভাবে উতরে আসতে হবে, কিভাবে এগুলোকে সূচনাতে আইডেন্টিফাই করা যাবে। 12 বছরের একটা ছেলে, তার যে সমস্যাগুলো হতে পারে, প্রতিবন্ধকতা, 12 বছরের, ওই 12 বছরে যদি একটা মেয়ে হয়, তার প্রতিবন্ধকতা একটু ভিন্ন রকম হবে, ম্যানেজমেন্টও ভিন্ন রকম হবে। 12 বছরের ছেলে বা 13 বছরের ছেলে, টিনেজের প্রথম দিকে যে একটা ছেলে বা একটা মেয়ে যে ধরনের সমস্যা, বিহেভিয়ার প্রবলেমগুলো প্রেজেন্ট করতে পারে সমাজের কাছে, বাবা মার কাছে, পরিবারের কাছে, ওই বাচ্চাই 16-তে যখন, 16 পার হবে বা 16 শেষ হয়ে গেল, তখন তার উপস্থাপিত প্রবলেমগুলোর ইয়েগুলো, প্যাটার্নগুলো ভিন্ন হবে ডেফিনেটলি। 18 শেষে এসে সেটা আর একটু জটিল হবে, কমপ্লেক্স হবে। সেখানে তার স্বাধীন চেতা, স্বাধীনতা, আমার মত, মেয়ে হলে আমার মত, আমি বড় হয়েছি, I don't really want to listen to you, to you. I don't really want you to put, say things about me. আমার জীবন সম্বন্ধে তুমি মাথা ঘামায়ও না। আমার এক বন্ধুর মেয়ে, নাম পরিচয় প্রকাশ না করি, আমার এক বাংলাদেশি অরিজিন বন্ধুর মেয়ে ইংল্যান্ডে, তার বাবাকে, মেয়েকে, মাকে বলতেছে, ইউ ডোন্ট রিয়েলি নিড টু পুট নোজ ইনটু মাই অ্যাফেয়ার্স। 16 বছরের একটা মেয়ে তার বাবা মাকে বলছে, আমার ব্যাপারে নাক গলায় না, তোমাদের নাক গলাতে হবে না। স্পষ্ট, আমার সম্মুখে একাধিকবার বলেছে এরকম কথা। তারপরে আমরা আলোচনা করব শিশুদের খাদ্যাভ্যাস এবং আচরণ। খাবার, খাবারের প্যাটার্ন, খাবারের উপাদান, কি খাওয়াচ্ছি, কখন খাওয়াচ্ছি, কিভাবে খাওয়াচ্ছি, কতটুকু খাওয়াচ্ছি, এসবের উপরে ভিত্তি করে বাচ্চাদের বিহেভিয়ার প্যাটার্ন চেঞ্জ হয়, আমরা সেটা আলোচনা করব। ওভারঅল আমরা একটা সেশনে আলোচনা করবো সন্তান অ্যাকচুয়ালি বিপথে যায় কেন, কেন বিপথে যায়, এর কারণগুলো কি। একটা উদাহরণ দিয়ে বলি, ক্রস কালচারাল কনফ্লিক্ট বলে একটা কথা আছে। ক্রস কালচারাল কনফ্লিক্ট গত 20 বছর আগে বাংলাদেশে এতটা ছিল না, যতটা পশ্চিমা জগতে, পশ্চিমা দেশে যেসব বাংলাদেশিরা যে বসবাস করছেন, তারা যেভাবে ফেস করেছেন, করতেন, তখন আমরা এই কথাটা আলোচনা করতাম যে আমাদের সন্তানদের একটা বড় অংশ ক্রস কালচারাল কনফ্লিক্টে তারা অ্যাম্বিভ্যালেন্ট হয়ে বড় হচ্ছে, এটা সমস্যা হয়ে যাচ্ছে বিয়ের পরে বা বিয়ের সময় ওই বয়সে গিয়ে। সেটা কিন্তু এখন বাংলাদেশে একেবারে চলে আসছে। 15-20 বছর আগে আমি এটা দেখিনি, বা তখন এতটা ছিল না, থাকলেও আমার হয়তো অজ্ঞানতা, মাফ করবেন, তখন আমি এতটা জানতাম না, দেখিনি। এখন চোখ দিয়ে যখন দেখি, তখন ক্রস কালচারাল কনফ্লিক্টের শিকার বহু ছেলেবেলেকে দেখতে পাই, বহু পরিবার আহ তছনছ হয়ে যাচ্ছে। কাজেই এটা একটা বিষয়, এই জন্য আমরা এটা আলোচনা করব যে সন্তান বিপথে যায় কেন, সে কোন বয়সের সন্তান সেটা না, অ্যাকচুয়ালি সন্তানরা বিপথে যায় কেন ইন জেনারেল, আমরা এই কথাটা আলোচনা, একটা সেশনে এটা আলোচনা করব। আর একটা সেশনে আমরা এটা দেখব যে প্রত্যেক বাবা মা চান যে সন্তানকে ইন্টেলিজেন্ট বানাবো, আমার সন্তান হবে ইন্টেলিজেন্ট, আমার সন্তান হবে সেরা, মেধাবী, প্রত্যেক বাবা মাই চান। কিন্তু আসলে প্রত্যাশিত এই ইয়েটা, আশাটা, প্রত্যাশিত তাদের প্রত্যাশা পূরণ হয় না, আনফরচুনেটলি ইন্টেলিজেন্ট হয় না। দুই দুই একজন যদি বের হয়ে আসে, মাশাআল্লাহ, আল্লাহর বারাকাত তাদের ইয়েতে দিয়েছেন, কিন্তু অধিকাংশই ডাল অ্যান্ড ডাম হয়ে আসে। তো
তো আমরা আলোচনা করব যে সন্তানকে কিভাবে ইন্টেলিজেন্ট বানাবেন, বানাবো আমরা। সন্তানকে কিভাবে ইন্টেলিজেন্ট বানাবো আমরা, সেটা আমরা একসময় আলোচনা করব। আর একটা সেশনে আমরা আলোচনা করব ইন্টারনেট আসক্তি থেকে প্রজন্মকে রক্ষার উপায়, ডিভাইস ডিপেন্ডেন্সি ডিসঅর্ডার, যেটা গত এই মাত্র 5-7 বছর, বোধহয় 4-5 বছর হয়েছে সম্ভবত, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটাকে একটা রোগ হিসাবে নিয়েছে। এই যে ইন্টারনেট, মোবাইল থেকে, হাত থেকে মোবাইল নেয়াই যায় না, ভিডিও গেম নেয়াই যায় না, টিভির রিমোট, বাচ্চা তো বাচ্চা, বাচ্চার মায়ের হাত থেকে টিভির রিমোটটা নেওয়া যায় না, বাচ্চার বাবা সারাদিন অফিসে কাজকর্ম করে এসে রাত্রে এসে খাওয়া দাওয়া করে সোফাতে গায়ে এড়া দিয়ে আগে মোবাইলটা হাতে নিয়ে বসেন। মোবাইল ছাড়া এক মুহূর্ত রাখা যাবে না, থাকা যাবে না। এই যে ডিপেন্ডেন্সি, এটাকে ইদানিং গত 5-6 বছর হলো জাতিসংঘ এটাকে ইয়ে করেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা রোগ হিসাবে, মানসিক রোগ হিসাবে, নতুন একটা মানসিক রোগ হিসাবে স্বীকৃতি দিয়েছে, নাম দিয়েছে ডিভাইস ডিপেন্ডেন্সি ডিসঅর্ডার, ট্রিপল ডি। সাইকোলজিস্টরা এটা নিয়ে এখন পেরেশান হয়ে যাচ্ছেন, আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো এরপরে এই কটা হলো 7টা না 8টা, তো এরপরে আমরা একটা সেশনে আমরা আপনাদের জন্য উন্মুক্ত রাখবো, যে সেখানে আমরা দেখবো যে আমাদের আলোচনায় যে যদি এমন কিছু আলোচনা হয়েছে যেখানে আপনার উত্তর তো প্রতি সেশনে থাকবেই, কিন্তু তারপরও আপনার মনে অমীমাংসিত প্রশ্ন রয়ে গেছে যেটার উত্তর পাননি, সেই রকম একটা সেশন থাকবে যেখানে আপনারা এই এই প্রশ্নগুলো পড়তে পারবেন। আর পাশাপাশি আমার আলোচনার ব্যাপারে আমরা আপনার কাছ থেকে বিনয়ের সঙ্গে আপনাদের সমালোচনা, পরামর্শ ইত্যাদি শুনবো ইনশাআল্লাহ। এই হচ্ছে আগামী 8টা সেশন আমরা এইভাবে করব ইনশাআল্লাহ। তো এ, আশা করি যে আমাদের এই ব্যাচটা কিভাবে, আমরা এই কোর্সটা কিভাবে সাজালাম এবং কিভাবে আমরা পরিচালনা করার ইচ্ছা রাখি সেটা আমরা বলতে পেরেছি। আহ, আজকে আমরা প্রথম যে আলোচনাটা করব, কোন বয়সে বাচ্চাদের কি শিক্ষা দিব। এখানে আমরা যদি বলতে পারতাম, বা আমার আলোচনা যদি এভাবে হতো যে ধরেন বাচ্চার শিক্ষাটা শুরু হয় কখন থেকে, বাচ্চার শিক্ষা শুরু হয় মায়ের পেটে। বাচ্চা যখন পৃথিবীতে আসেনি, এই মায়ের পেটে আছে, এবং বাচ্চার বয়স যখন 16 সপ্তাহ, 4 মাস পূর্ণ হয়নি, বাচ্চার এডুকেশন সিস্টেমটা শুরু হয় তখন থেকে। এখন পর্যন্ত বিজ্ঞানের যে তথ্য, প্রমাণিত তথ্য আমাদের সম্মুখে আছে, এবং আমাদের যে জ্ঞান আমাদের সম্মুখে আছে, আমরা তার উপরে ভিত্তি করে বলতে পারি যে বাচ্চার শিক্ষা শুরু হয় তখন থেকে। আমি ব্যক্তিগতভাবে মনে করি তারও আগে থেকে, যদিও সেই আমার এই মনে করাটাকে প্রতিষ্ঠিত করার জন্য কোনো বৈজ্ঞানিক, বিজ্ঞান গবেষক, বিজ্ঞান ইনস্টিটিউটের আহ, উম, প্রমাণিত তথ্য আমার কাছে নাই, সেই হিসাবে আমি জোর দিয়ে বলছি না। কিন্তু যেটুকু প্রমাণ করা যায় সেইটা হচ্ছে 16 সপ্তাহ থেকে মায়ের পেটে বাচ্চার বয়স যখন 16 সপ্তাহ, তখন থেকে বাচ্চার এডুকেশন সিস্টেম শুরু করা যায়। আফসোস এইটা আমরা এখনো জানিও না, আমরা তো এই প্রোগ্রাম শুরু করা তো দূরের কথা। তবে পৃথিবীতে একটা জাতি, বিশেষ জাতি, তারা শুরু করেছে ইতোমধ্যেই। তারা মায়ের পেটেই বাচ্চাকে তার পার্সোনালিটি কি হবে, তার চয়েস কি হবে, তার মানসিক ঝোঁক কোন দিকে থাকবে সেটা নিয়ে তৈরি করতেছে, সেটা নিয়ে কাজ করতেছে, এবং চমৎকার ফলও তারা পেয়েছে। আমরা সেসব বিষয়ে আলোচনা, আমি যদি এইভাবে করতে পারতাম যে মায়ের পেটে প্রি বার্থ এডুকেশনটা কেমন হবে, জন্ম থেকে 3 বছর বয়স পর্যন্ত, 30 মাস আর কি, 2.5 বছর, যে সময় মায়ের, আল্লাহ রাব্বুল আলামিন যতদিন মায়ের দুধ খাওয়াটা ইয়ে রেখেছেন, মায়ের কোলে বাচ্চার ঠিকানা রেখেছেন, সেই প্রথম 30 মাস, এই 30 মাসটা
এডুকেশনটা কেমন হবে সেইভাবে আলাদা করে করা উচিত। আমরা আমরা এটা করেছি, আমি এটা করেছি সেইভাবে করলে। এবং 30 মাসের বয়স থেকে বাচ্চার প্রি স্কুল এজ 5 বছর পর্যন্ত তার এডুকেশনটা কেমন হবে। এবার 5 থেকে 7 বছর যখন বাচ্চা বালেগ সাবালকত্ব আসা শুরু করেছে, ব্রেনের সিঙ্গুলেট জাইরাস ফ্রন্টাল লোব কাজ শুরু করছে, তখন পর্যন্ত যে বয়সে এসে আল্লাহ সিজদার জন্য উৎসাহ দিয়েছেন, সিজদা ফরজ করেছেন, সেই পর্যন্ত আর এডুকেশনটা কেমন হবে। 7 থেকে শুরু করে 12 শেষ বা 13 বিগিনিং যখন হরমোন চেঞ্জ হচ্ছে, তখন এডুকেশনটা কেমন হবে। 13 থেকে 16 বছর যখন তার সাইন্যাপটিক প্রুনিং, যারা আমরা আলোচনা করব এখানে, আজকেও আলোচনা করব বিষয়টা, সেই রকম ওই পর্যন্ত কেমন হবে, তার এডুকেশনটা কেমন হবে। 16 থেকে 23 বছর বয়স পর্যন্ত, যে বয়সে 23 বছরে এসে মানুষের ব্রেন পরিপূর্ণভাবে গঠিত হয়ে যায়, এরপরে আর ব্রেন তৈরি হয় না। ব্রেন, মায়ের পেটে থেকে যে ব্রেনের যে স্ট্রাকচার তৈরি হওয়া শুরু করলো, 22 বছরের শেষে 23 বছর বয়সে এসে এই ব্রেনটা পরিপূর্ণতা লাভ করে। ওই পর্যন্ত শিক্ষাটা কেমন হবে। আমরা যদি এইভাবে করতাম বা করি, তাহলে সেটা একটা ইয়ে হয়। কিন্তু সেইটাতেই শুধু শিক্ষা নিয়ে আমাদেরকে অন্তত 10টা সেশন করতে হয় এরকম। ভবিষ্যতে কখনো যদি সুযোগ হয় আমরা সেটা করব। কিন্তু আমরা আজকে যেটা আলোচনা করব, অ্যাজ এ ওভারঅল ওভারভিউ, এই পুরো যে ইয়েটা বললাম, স্টেজেস গুলো বললাম, এই স্টেজেস গুলো আমরা আলোচনা করবো ইনশাল্লাহ, কোন বয়সে বাচ্চাদের কি শিক্ষা দিব। বাচ্চাদের প্রাইমারি ফাউন্ডেশন যেটা, জন্ম থেকে 7 বছর বয়স পর্যন্ত, এখন পর্যন্ত আমরা যেটা যেটা করছি বা এটাকে ভেঙে ফেলা উচিত। যেটা আমি বলেছি, মায়ের পেটের ওই মায়ের পেটে থাকা অবস্থায় প্রথম 6 মাস, অর্থাৎ 16 সপ্তাহ পর থেকে শুরু করে জন্ম পর্যন্ত, এরপরে জন্ম মুহূর্ত থেকে শুরু করে জন্মের পরে ইদানিং তো আপনারা জানেন যে জন্মের পর পরে মাকে বাচ্চাকে মায়ের বুকের উপরে দিয়ে দেওয়া হয়। মায়ের স্কিন টেম্পারেচার, বাচ্চার স্কিন টেম্পারেচার যেন অ্যাটাচড হয়, একটা বন্ডিং, হার্টবিট এবং মায়ের ইউটেরাসের যে কন্ট্রাকশন সেটাকে স্মুথ করার জন্য, সেটাকে স্বাভাবিক নিয়ে আসার জন্য, এটা রিসেন্ট গবেষণা দেখা গেছে যে এটা মায়ের উপকার, বাচ্চার উপকার হচ্ছে। তো সেটা একটা ইয়ে, মানে বন্ডিংটা শুরু হচ্ছে। তো আমরা সেইভাবে ভাঙবো ইনশাআল্লাহ, আগামীতে আমরা সেভাবে ভেঙে সেই সেই বিস্তারিত আলোচনা করব। সেকেন্ডারি ফাউন্ডেশন যেটা, এখানে প্রাইমারি ফাউন্ডেশন বলছি বা বার্থ, জন্ম থেকে 7 বছর বয়স পর্যন্ত, কিন্তু এটাকে আমরা দুইটা তিনটা ভাগ করব। সেকেন্ডারি ফাউন্ডেশন স্টেজ যেটা, সেটা হচ্ছে গ্রোথ, ডেভেলপমেন্ট এবং ট্রানজিশন, বাচ্চার বেড়ে ওঠা, তার শারীরিক, মানসিক, তার শরীরে হরমোনের যে পরিবর্তনগুলো হয় এর মাঝখানে, এগুলোর উপরে ভিত্তি করে, এর সাথে সঙ্গতি রেখে আমরা তার শিক্ষা কার্যক্রম আলোচনা করব। আমরা যখন আলোচনা করব তখন আমরা বলতে আমি এটা বোঝাচ্ছি, সরকার যে কারিকুলাম, যে সিলেবাস স্কুলে শেখাচ্ছেন, সেটা তো আমরা পরিবর্তন করতে পারবো না, এটা আমাদের ক্ষমতার বাইরে। কাজে আমরা সেটা মিন করছি না। আমরা যেটা মিন করছি যে আমরা পরিবার থেকে তাকে কি শিক্ষা দিব, এবং স্কুল থেকে যে শিক্ষাটা আসছে, শিখে আসছে যে কারিকুলাম, তার সাথে এটাকে কিভাবে অ্যালাইন করব, সেই বিষয়টা আমরা দেখব। তো সেটা হচ্ছে 7 থেকে 11 বছর সেকেন্ডারি ফাউন্ডেশন, যেটা আজকে সারা বিশ্ব এইভাবে ধরে নিয়েছে। আমরা ইসলামের ইসলামী যে কনসেপ্ট, ইসলামে যে বাচ্চা প্রতিপালনের যে কনসেপ্ট, সেটা যখন দেখি তখন আমাদের এটাকে ভেঙে ফেলতে হবে। আমরা সেটা করবো ইনশাআল্লাহ। আর একটা ট্রানজিশনাল স্টেজ যেটা 11 থেকে 11 বছর বয়স, 11 শেষ যেটা আর কি, সেখান থেকে শুরু করে 23 বছর, পরবর্তী 12 বছর, অর্থাৎ 12 থেকে 23, এই 12 বছর হচ্ছে ট্রানজিশনাল গ্রোথ, গ্রোথ অ্যান্ড ট্রানজিশন এইটা। তো এই জন্য 11 থেকে 14, যেটা আজকের বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃত ইয়ে হচ্ছে টিনেজ, টিনেজ হচ্ছে 11 থেকে 14, 15 থেকে 17, আর লেট হচ্ছে 18 থেকে 21। এর মাঝখানে আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্সের এই ক্রাইটেরিয়াটা তারা ভাগ করেছে। এই সময়টা তারা আহ, এই সময়ের উপর ভিত্তি করে বা এই ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে সারা বিশ্বে প্যারেন্টিং চলছে। আমরা যখন আমি
আমি আমার কথা বলছি। আমি এইটার বাইরে এসে ইসলাম এবং ইসলামিক যে যে কনসেপ্ট, যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, যেগুলো আমরা জানি বুঝি আপাতত এখন পর্যন্ত বুঝতে পারি, তার আলোকে এটাকে সাজাতে চাই। তো সেই জন্যই আমরা ভেঙে ফেলতে চাচ্ছি। আমরা সেটা আলোচনা করবো ইনশাআল্লাহ। এই জায়গায় এসে আমি যে বললাম যে আমি এর আগে যেটা বললাম, এর আগের স্লাইডে যেটা দেখালাম, সেটা হচ্ছে যে বর্তমান বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আমেরিকান অ্যাসোসিয়েশন অফ পেডিয়াট্রিক্স, আমেরিকান অ্যাসোসিয়েশন অফ সাইকোলজিস্টস, তারা যেভাবে প্যারেন্টিংটা করাচ্ছেন সেটার কথা বললাম। আমি যেটা বলেছি সেটা হলো সেটা এখান থেকে শুরু হচ্ছে। আমরা জন্মের পরে, বিফোর বার্থ, ইমপ্লিসিট ইমবেডেড মেমোরি তৈরি করে দিব। এটা কি? ইমপ্লিসিট ইমবেডেড মেমোরিটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনার সম্মুখে একটা নতুন দিগন্ত দিগন্ত উন্মোচিত হবে। সেটা হচ্ছে, মায়ের পেটে যখন বাচ্চা আসে, তার 21 দিন বয়স মাত্র। এখন 21 দিন বয়স, তাতে বাবা মা নিজেও হয়তো জানেন না যে উনি গর্ভবতী হয়েছেন। ওনার যে নিয়মিত সাইকেল, এটা বন্ধ হবে, ওনার মনে সন্দেহ হবে, উনি ইউরিন টেস্ট করবেন বা ডাক্তারের কাছে যাবেন খোঁজ, এরপরে উনি বুঝবেন যে উনি প্রেগনেন্ট। 21 দিন মায়ের পেটে বাচ্চা যখন আহ, মা গর্ভবতী হলেন, তখন মা তখনও জানেন না, কারণ তখন হয়তো তার সাইকেল বন্ধ হয়নি, সময়ই হয়তো আসেনি। তো তখন সামান্য একটা হাতে সূঁচ ফুটে গেলে, সেখান থেকে রক্ত আসার পরে সেটা মুছে ফেললে আবার কিছুক্ষণ পরে সামান্য একটা লাল বিন্দু দেখা যায়, শুকনো রক্ত। এইরকম একটা ডট মায়ের পেটে। সেখানে বিজ্ঞানীরা 1991 সালে প্রথম এটা পেয়েছিলেন, 40,000 নিউরন পেয়েছেন। আমি এইটার নিয়ে আমার বিস্তারিত আলোচনা আছে, ভিডিও আছে, ব্যাখ্যা বিশ্লেষণ করেছি। আমি এখানে অত সময় পাচ্ছি না, সেহেতু আমি সংক্ষেপে আলোচনা সেরে ফেলি। তো সেখানে 40,000 নিউরন পেয়েছেন। এটা প্রথম পেয়েছিলেন প্রফেসর ডক্টর অ্যান্ড্রু আমো, উনি মারা গেছেন। উনি এটা বলেছিলেন, তারপরে ওনাকে পাগল বলা হয়েছিল। পরবর্তীতে 2004, 2006, 2006-07-এও এটা নিয়ে তার গবেষক, তাকে তাকে যারা পাগল বলেছিল যেসব বিজ্ঞানীরা, তারা এটা বলেছেন যে না, আসলে স্যার ঠিকই বলেছিলেন, প্রফেসর ডক্টর অ্যান্ড্রু আমার যেটা বলেছিলেন ঠিকই বলেছেন। মায়ের পেটে 21 দিনের দিন ওই রক্তপিণ্ড, সামান্য রক্তের ভিতরে 40,000 নিউরন পাওয়া যায়। তাকে পাগল বলার কারণ হচ্ছে, নিউরন থাকে মানুষের ব্রেনে, আর ব্রেন শুরুই হয় না 16 সপ্তাহ আগে বাচ্চার মায়ের পেটে থাকা। তাহলে 21 দিনের দিন কি করে নিউরন পাওয়া গেল? এটা ছিল বিরোধিতাকারীদের যুক্তি। কিন্তু এখন দেখা গেল যে না, ডক্টর অ্যান্ড্রু আমর ঠিকই বলেছেন, উনি 21 দিনের দিন নিউরন পেয়েছেন। এবং পরবর্তীতে বিজ্ঞানীরা আরো যখন নতুন নতুন, বিশেষ করে ইলেকট্রোম্যাগনেটো মাইক্রোস্কোপ বেরোলো, তারা এটা দিয়ে দেখলেন, ফার্দার গবেষণা করে দেখলেন ঠিকই বলেছেন, নিউরন 40,000 নিউরন। এখন বিজ্ঞানীদের প্রশ্ন হলো, তাহলে নিউরন তো ব্রেনের পার্ট, ব্রেন থাকে মানুষের মাথার ভেতরে, তাহলে এই 40,000 নিউরন, যেটা 16 সপ্তাহে মানুষের ব্রেন তৈরি হয় বলে আমরা জানতাম, এখন 21 দিনের দিন আমরা এই 40,000 নিউরন পাচ্ছি, তাহলে এই নিউরনটা নিশ্চয়ই মাথার ব্রেনে যায়, ইয়ে করবে, সেটেল হবে। কাজে তারা মনিটর করতে লাগলেন। মনিটর করতে যে তারা, মজার বিষয় হচ্ছে, তারা দেখলেন যে না, এর আগে যে জ্ঞান তাদের ছিল মানুষের মাথার ব্রেন ডেভেলপমেন্টের ব্যাপারে, সেটা ঠিকই আছে। কিন্তু এই 40,000 নিউরন যেটা পাওয়া গেল 21 দিনের দিন, সেটা বাচ্চার ব্রেনে, মানুষের ব্রেনে যে সেটেল হলো না, সেটা মানুষের হার্টেই থেকে গেল। তার মানে ব্রেনে যে নিউরন থাকে, সেই একই 10,000 কোটি, সেই নিউরন 40,000 মানুষের হার্টেও থাকে। এইটা বিজ্ঞানীরা আগে জানতেন না। তো নিউরনের কাজ হচ্ছে তথ্য নেয়া দেয়া করা, জ্ঞান আদান প্রদান করা। মনে, আমরা বলি আমার মন মানে না, আমার মন বলে। তো মন বলে কিসের ভিত্তিতে, মনের কাছে যদি জ্ঞান না থাকে? আল্লাহ রাব্বুল আলামিন ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, কসম এই নফসের, তাকে সৃষ্টি করা হয়েছে, তার ভিতরে যে আমি দিয়েছি, সুবিন্যস্ত করেছি। ওয়া মা সাওয়াহা, কি দিয়েছেন? ফা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তাকে আমি ভালো মন্দের জ্ঞান দিয়েছি। অর্থাৎ এই 40,000 নিউরন আল্লাপাক যে দিলেন, এর ভিতরে যে জ্ঞানগুলো আছে, এই জ্ঞানগুলো আদি জ্ঞান, আমি যেটাকে বলি আদি জ্ঞান, বিজ্ঞানীরা বলছেন ইমপ্লিসিট ইমবেডেড মেমোরি।
এখন একটা নিউরন ডেটা সায়েন্স, আপনারা জানেন আজকাল ডেটা সায়েন্স সায়েন্টিস্ট বলে একটা প্রফেশন আছে। ডেটা সায়েন্টিস্টরা নিউরনের একটা নিউরনের জ্ঞান ধারণ, জ্ঞান আদান প্রদানের ক্যাপাসিটি কতটা, এটা ওরা মাপার চেষ্টা করেছেন। তো তারা বলছেন যে একটা নিউরনে 50 সেট ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকায় যত তথ্য থাকে তত তথ্য ধারণ করতে পারে, ট্রান্সমিট করতে পারে। তো একটা 50 সেট ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, একটা সেট ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা মানে 32 খণ্ড, 2010 সালে যেটা ছাপা হয়েছে। 32 খণ্ডের টোটাল পৃষ্ঠা সংখ্যা ওই সেটের 32,264। তো একটা সেটের 32,264, তার মানে 50 সেটে তাহলে 16 লক্ষ সামথিং। এখন একটা নিউরনে 16 লক্ষ বা 16.5 লক্ষ A4 সাইজে পৃষ্ঠায় যত জ্ঞান ছাপানো যেতে পারে তত তথ্য একটা নিউরনের ভেতরে একটা নিউরনকে দেওয়া যেতে পারে। তাহলে 40,000 নিউরন আল্লাপাক দিলেন। 40,000 নিউরন যে আল্লাপাক দিলেন, বললেন ফা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তাকে আমি ভালো মন্দের জ্ঞান দিয়েছি, আদি জ্ঞান দিয়েছি। এই আদি জ্ঞান 6,528 কোটি, 6,528 কোটি A4 সাইজের পৃষ্ঠাতে যত জ্ঞান ধারণ করতে পারে, প্রিন্ট করলে যত তথ্য ধারণ করা, প্রিন্ট করা যায়, এই তথ্য, এই সমপরিমাণ তথ্য নিয়েই পৃথিবীতে, ক্যাপাসিটি নিয়েই পৃথিবীতে একটা বাচ্চা এসছে, আপনার বাচ্চা এসছে, আমার বাচ্চা এসছে, আমি এসছি, আপনি এসছেন। অথচ সেই বাচ্চাকে যদি আমরা বলি তোকে দিয়ে কিচ্ছু হবে না, তোর মাথায় কিছু নাই, এটা ডাহা একটা, মানে একটা একটা ভুল। এটা করা যায় না, এটা উচিত না। এটা হচ্ছে মানুষের সৃষ্টির সাথে ফাখালাকা ফাহাদা, তাকে সৃষ্টি করেছি, তাকে আমি পথ দেখিয়েছি। তো এই জ্ঞানের পথ আল্লাহ পাক মানুষকে সৃষ্টির সূচনাতে দিয়ে দিয়েছেন, ইমপ্লিসিট এমবেডেড মেমোরি। শুধু এখানেই না, আরো বিষয়। ইমপ্লিসিট এমবেডেড মেমোরি হচ্ছে বাচ্চা 16 সপ্তাহ যখন মায়ের পেটে, তখন তার কান, এই মাথার ব্রেনের যে 10,000 কোটি নিউরনস আছে, ব্রেনের একক, এরা ইনফরমেশনগুলো একে অপরের ভিতরে, যেমন আমি আপনি হোয়াটসঅ্যাপে তথ্য লেনদেন করি, মেসেজ আদান প্রদান করি, এরকম মেসেজ আদান প্রদান করতে পারি। এক নিউরন আর এক নিউরনকে মেসেজ দেয়, দেয়। 16 সপ্তাহ, 23 সপ্তাহে বাচ্চার কান যখন কাজ শুরু করে, মায়ের পেটে বাচ্চা যখন 23 সপ্তাহ, তখন তার কাজ, কানটা কাজ শুরু করে। তখন সে করে কি, মায়ের পেটের যে বুকের যে আওয়াজ, মায়ের পেটের ভিতরে ধুকধুক করে যা ইয়ে কলকল করে যে আওয়াজ, এ সব শুনতে পায়। 26 সপ্তাহ, 25 সপ্তাহ পর থেকে, 26 সপ্তাহ থেকে বাড়ির মোরগের ডাক, কুকুরের ডাক, সেগুলো সে শুনতে পায়। প্রত্যেকের কণ্ঠ চিনে ফেলে, বাড়িতে যেসব বাবা মা দাদা মানে যে যাদের কণ্ঠ বেশি শোনা যায় সব সময়, তাদের প্রত্যেকের কণ্ঠ সে চিনতে পারে। তাদের কণ্ঠের সাথে, কণ্ঠস্বর, কথা বলার ধরন, এগুলোর সাথে সে অ্যাকাস্টমড হয়ে যায়। এখন এই সবগুলো তার 10,000 কোটি নিউরন ধারণ করে রাখে। আপনি যখন বাচ্চা মায়ের পেটে থাকছে, তখন আপনি যদি মনে করেন আমি আমার বাচ্চাকে রবীন্দ্রসঙ্গীত শেখাবো, সে জন্মের পরে যেন রবীন্দ্রসঙ্গীত ভালো শেখে, আপনি মাকে প্রতিদিন যদি রবীন্দ্রসঙ্গীতের আওয়াজ করেন, অথবা মায়ের পাশে যদি রবীন্দ্রসঙ্গীত বাজায় রাখেন, বা যেখানে রবীন্দ্রসঙ্গীত বাজছে মাকে যদি তার আশেপাশে ঘুরঘুর করান, মায়ের ঘরে, যে ঘরে ঘুমাচ্ছে সেই ঘরে যদি রবীন্দ্রসঙ্গীত আপনি ইয়ে করেন, মিউজিক চালিয়ে রাখেন দিনের অধিকাংশ সময়, তাহলে যেটা হবে, বাচ্চার এই 10,000 কোটি নিউরন সাইনাপস সেই ইয়েগুলো ধরে রাখবে, সমস্ত মেমোরি সে ধরে রাখে। কিন্তু জন্মের পরে মায়ের পেটে থাকতে কি আওয়াজ পেয়েছে, কি মেমোরি পেয়েছে, কোন কথা শুনেছে, কিচ্ছু তার মনে থাকবে না, মেমোরি রিকল হয় না। কারণ 7 বছর বয়স না হওয়া পর্যন্ত তার ফ্রন্টাল লোব, আমি আসছি সেটা, এই যে, এই যে 10,000 কোটি নিউরনের ভেতরে, আমি যে বলেছি এক নিউরন আর এক নিউরনকে মেসেজ আদান প্রদান করে, যে মাধ্যমে মোডে মেসেজ আদান প্রদান করে, আমার আপনার মেসেজ আদান প্রদানের মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপ। নিউরনের এরকম মেসেজ আদান প্রদানের যে এটা, সেটা হচ্ছে সাইনাপস। এইটা ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে দেখলে এটা এরকম দেখায়, তারা একজন আরেকজনকে মেসেজ দেয় ইলেকট্রিক্যাল ইম্পালস দিয়ে, হরমোন দিয়ে। তো বাচ্চা যখন মায়ের পেটে জন্ম নেয়, মায়ের পেটে থেকে বের হয়ে আসে পৃথিবীতে,
মায়ের পেটে থাকতে সে যত মেমোরি তার ছিল, কোনো মেমোরি সে রিকল করতে পারে না। রিকল কেন করতে পারে না? রিকল করতে পারে না এই জন্য যে আমাদের মেমোরি রিকলের জন্য এই ফ্রন্টাল লোব, এই জায়গাটা, ব্রেনের এই পার্টটা দায়ী। এই পার্ট, এখানে একটা, এই জায়গাটা সিঙ্গুলেট জাইরাস বলে একটা টিস্যু থাকে, যেটা বাচ্চার 7 বছর বয়স পর্যন্ত এটা 7 বছরে এসে কার্যকর হওয়া শুরু করে। কাজে মেমোরি রিকল প্রসেস ওই সময় নাই বলেই বাচ্চা মায়ের পেটে থাকা অবস্থায় যা শুনেছে তারা একটা মনে করতে পারে না। হুম? তো কিন্তু তার সব কিছু থাকে। এখন এই বাচ্চাকে মার রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছেন, জন্মের পরে একটা জিনিস খেয়াল করবেন যে যেখানে রবীন্দ্রসঙ্গীত আছে সেখানে বাচ্চা, মানে তাকে শেকল দিয়ে বেঁধে রাখা যাবে না, বাচ্চা ওই জায়গায় চলে যাবে। আর যেখানে রবীন্দ্রসঙ্গীত নাই সেরকম পরিবেশে তাকে যত কিছুই দেন সে ওখানে থাকবে না, ছুটে ছুটে চলে যাবে, দুষ্টুমি করবে, উচ্ছৃঙ্খল হয়ে যাবে, ব্যস্ত হয়ে যাবে, শান্ত হবে না, অশান্ত থাকবে। এখন তাকে যদি জিজ্ঞাসা করা হয়, ছোট বাচ্চা, যে তোমার এই গানের প্রতি তুমি গানের কি বোঝো, এটা তোমার এত তোমার পছন্দ কেন, সে বলবে যে আমার মন টানে। এই মন টানাটা আপনি রবীন্দ্রসঙ্গীত না দিয়ে ইচ্ছা করলে কোরআন দিয়ে শুরু করে দিতে পারেন, তৈরি করে দিতে পারেন। ইচ্ছা করলে ভালো ভালো বক্তব্য, ভালো কথা, ভালো ধরন, কথা বলার ধরন ইত্যাদি সব শুরু করে দিতে পারেন। এইসব দিয়ে আপনি বাচ্চার মেমোরি সাজায় দিতে পারেন। এটাকেই বিজ্ঞানীরা বলছেন ইমপ্লিসিট ইমবেডেড মেমোরি। আমরা যেটা বলছি ইয়ে কি বলে, আহ, আদিজ্ঞান, আমি যেটাকে বলছি আদিজ্ঞান। কোরআন কারিমে সূরা রুমে, সম্ভবত আমার যদি ভুল না হয় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফিতরাতাল্লাহিল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। ফিতরাত, আল্লাহর ফিতরাত, তার উপরে মানুষকে সৃষ্টি করা হয়েছে। লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো পরিবর্তন নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মাওলুদিন ইউলাদু আলা ফিতরা। এই হাদিসের শেষ অংশে এসে উনি বলছেন যে প্রত্যেকটা বাচ্চা ফিতরাতের উপরে জন্ম নেয়, তার বাবা মা তাকে ইয়াহুদি, নাসারা, মাজুসি ইত্যাদি বানায়, মুশরিক বানায়। এইটাই হচ্ছে সেই ফিতরাত। আল্লাহ পাক যে ফিতরাত দিয়েছেন 40,000 নিউরনে, এটাই হচ্ছে ফিতরাত। এই ফিতরাতের সাথে আপনি, আমি, আমরা বাবা মা হিসাবে তাকে জ্ঞান দিচ্ছি। যে বাড়িতে বাবা মা, স্বামী স্ত্রী দিনরাত ঝগড়া করতেছে, বাচ্চা ওই ঝগড়া করা, উৎকণ্ঠিত হওয়া, রাগে মা গড়গড় করতেছে, সেই গড়গড় করা বাচ্চা, সেগুলো সব মায়ের পেটে থেকে শিখতেছে। ভয়ে কাঁপা মা, স্বামীর ভয়ে কাঁপছেন, কাঁপছেন, কান্না করতেছেন আবেগে, বাচ্চাও ওই কাঁপুনিটা মায়ের পেট থেকে শিখে আসছে। বাচ্চা ওই আবেগ, কান্না করার আবেগ মায়ের পেট থেকে নিয়ে আসতেছে। এই সবগুলো, এইগুলো এই 16 বছর বয়স পর্যন্ত থাকে। কিরকম থাকে? ইমপ্লিসিট ইমবেডেড মেমোরি আমরা বলেছি, আমি এখানে আলোচনার সুযোগ নাই। এইটা 10,000 কোটি নিউরন তো আছে, আর এই 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 সাইনাপস, এই নিউরনের যে নিজেদের সংযোগ যে চ্যানেল, এটা হচ্ছে 1 ট্রিলিয়ন, 1,000 বিলিয়ন। 500 বিলিয়ন থাকে মানুষের, কিন্তু বাচ্চার থাকে ডবল, 1,000 বিলিয়ন। এইগুলা বাচ্চা যা দেখে, যা শোনে, যা বোঝে, সব সে ধারণ করে। আর এগুলো তাকে কখনো স্থির হয়ে বসতে দেয় না। এগুলোর কাজই হচ্ছে তার মনের ভিতরে শুধু ওই মানে খোঁচানো, প্রশ্ন তৈরি করে দেওয়া। কোনো কোনো বাচ্চা দেখবেন এত বেশি প্রশ্ন করে যে তার প্রশ্নের জবাব দিতে দিতে বাবা মা, বাড়িতে দাদা দাদি সব অস্থির হয়ে যায়, টায়ার্ড হয়ে যান। কারণ তার এই সাইনাপস তাকে ট্রিগার দিচ্ছে। এটা হয় 16 বছর যখন আসে, তখন এই 500 বিলিয়ন সাইনআপস ছাঁটাই হয়ে যায়। যেমন ফেসবুকে বন্ধু ছাঁটাই করে, সেরকম করে 500 বিলিয়ন বন্ধু ছাঁটাই করে ফেলে। কোন 500 বিলিয়ন ছাঁটাই করে? যারা কম ট্রিগার করেছে, যারা কম তথ্য সাপ্লাই দিয়েছে, যারা ওই বাচ্চাকে কম খুঁচিয়েছে। ফেসবুকে বন্ধু ছাঁটাই করে যে আমার পোস্টে লাইকও দেয় না, কমেন্টও করে না, এই বন্ধু রেখে আমার লাভ নেই। শরীরও তাই করে, 500 বিলিয়ন ছাঁটাই করে দেয়। কখন করে? বাচ্চার জন্মের 8 মাস থেকে শুরু হয়, জন্মের পরে 8 মাস থেকে এই ছাঁটাই প্রক্রিয়াটা শুরু হয়, 16 বছরে এসে শেষ হয়। এখন কোনো বাচ্চা যদি জীবনের ওই ওই মায়ের পেটে থেকে শুরু করে 16 বছর বয়স পর্যন্ত
তার জীবনের এই 16 বছরের জীবনের অধিকাংশ সময় ভালো পরিবেশ পেয়েছে, কোরআন শুনেছে, হাদিস শুনেছে, হাদিস চর্চা করেছে, কোরআন চর্চা করেছে, তাহলে তার 16 বছরের পরের পার্সোনালিটিতে এই কোরআন হাদিসের এই চেতনা, এই এই পরিবেশ, এগুলো তার পার্সোনালিটিতে ডমিনেট থাকবে। আর যদি এমন হয় যে কোনো বাচ্চা এই 16 মায়ের পেট থেকে শুরু করে 16 বছর বয়স পর্যন্ত কোরআন হাদিস যা শোনা শুনেছে, কিন্তু তার পাশাপাশি টিকটক, গান, উচ্ছৃঙ্খলতা, ঝগড়াঝাটি, বিশ্রী গালাগাল এগুলোই বেশি শুনেছে তুলনামূলকভাবে, তাহলে ওই বেশি শুনেছে বলেই সাইনাপস ওই বেশিগুলোকে রেখে দেবে, আর কম যেহেতু কোরআন হাদিস শুনেছে বা ভালো কথা শুনেছে সেগুলোকে ছাঁটাই করে ফেলে দেবে। ফলে 16 বছরের পরে এসে একটা ভিন্ন জগতে বাচ্চা পড়ে যাবে। তার পার্সোনালিটির ফাউন্ডেশনটাই তৈরি হবে উচ্ছৃঙ্খল, বদমেজাজি, দেমাগী, শর্ট টেম্পার্ড। এবং সেই আলোকেই তার এই ব্রেনের এগুলোর সব বিভিন্ন লোবস আর কি, ব্রেনের পার্ট, ফ্রন্টাল লোব, প্যারাটাল লোব, অক্সিপিটাল, টেম্পোরাল, এগুলো প্রত্যেকটা ভিন্ন ভিন্ন কাজ করে। তো তারা সেই আলোকে কাজ শুরু করবে। তো তখন এই যে এটাকে বলে বিজ্ঞানীরা, চিকিৎসা বিজ্ঞানীরা বলেন সাইনাপটিক প্রুনিং বলেন। অর্থাৎ সাইনাপটিক, এই যে যেমন গাছের আগা কেটে ফেলা হচ্ছে 16 বছর বয়সে এসে, এটা ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে আমরা দেখলে এরকম দেখতে পাই। এই সাইনাপসগুলোকে এইভাবে কেটে ছাঁটাই করে ফেলা হয়েছে, শরীর আপন মনেই করে ফেলে। আপনি 16 বছর পর্যন্ত বাচ্চাকে কিভাবে শেখাবেন, কি শিখালেন, কেমন শিখালেন, কেমন আচরণ করলেন, তার কাছ থেকে কেমন আচরণ নিলেন, কোনটা অ্যাপ্রিসিয়েট করলেন, কোনটা করতে দিলেন না, তার উপরে ভিত্তি করে 16 বছরের পরে, 16 বছর পর্যন্ত তার মেমোরিতে এগুলো সব থেকে যাবে। এর পরবর্তী জীবন তার এর উপরে ভিত্তি। এই জন্যই বলি সাইনাপটিক প্রুনিং, আমরা বলি সুইট 16, আর আজকের বিশ্ব বলে 16 বছর মানে সুইট 16, আমি বলি স্মার্ট 16। কোনো বাচ্চাকে যদি স্মার্ট করতে হয় 16 বছরের ভিতরেই করতে হবে, ফাউন্ডেশনটা এখানেই হবে। এর বাইরে আপনি আর কিছু করতে পারবেন না, খুব কঠিন হয়ে যাবে। যারা, তাহলে কি যাদের 16 বছর পার হয়ে গেছে তাদের কি সুযোগ নাই? তাদের সুযোগ আছে, কঠিন। সেটাকে বলে যারা নিউরোলজি, এখানে যারা ডাক্তার আছেন তারা জানেন যে নিউরোলজিতে, মেডিকেল সায়েন্সে একটা একটা ই আছে, এটাকে বলে নিউরাল মাইগ্রেশন। নিউরাল মাইগ্রেশন বলে একটা বিষয় আছে। তো ব্রেনের এক পার্ট থেকে আর এক পার্টে নিউরন চলে যায়। তো সেটা হয়, সেটা প্রশিক্ষণ এবং সৌবতের মাধ্যমে হয়, সেটা আমরা আলোচনা এখানে করার সুযোগ নাই এনিওয়ে। তো 16 বছর হচ্ছে গুরুত্বপূর্ণ সময়। জীবনের ক্রান্তিকাল হচ্ছে ওই যে বলেছি 7 বছরে, 7 বছরে এটা ব্রেনের একটা চিত্র দেখানো হচ্ছে। এই ব্রেনের মধ্যে একটা সিঙ্গুলের জাইরাস, এই সময়টা, এই যে এটা সিঙ্গুলার জাইরাস, এই সময়টা এসে আমাদের হরমোনাল চেঞ্জ হতে শুরু করে, এই সময় এটা কাজ শুরু করে, এটা হচ্ছে মেমোরি রিকল। ফ্রন্টাল লোবের এই অংশটা যখন কাজ শুরু করে তখন আমাদের ভিতরে ভালো মন্দ বাছাই করার, সত্য মিথ্যা যাচাই করার, ক্রিটিক্যাল ডিসিশন নেবার ক্ষমতা তৈরি হয়। আমরা যদি এটাকে শক্তিশালী করা যায়, এটা দুর্বল হয়, খাবার, ঘুম, বিভিন্ন কারণে এটা দুর্বল হয়, দুর্বল হলে আমরা যে সিদ্ধান্ত নেব সেই সিদ্ধান্তের ভিতরে ভুল হবে। কিন্তু এটাকে যদি শক্তিশালী করা যায় এবং রাখা যায়, তাহলে আমরা যে সিদ্ধান্ত, যে বিষয়ে যত জটিল সমস্যায় আসুক না কেন, আমরা যখন সেটাকে পর্যালোচনা করব, আমরা সঠিক সিদ্ধান্তে যেতে পারবো। এটাকে এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা আমরা দেখেছি। এরপরে শিশুর জন্য ভিন্ন জগৎ, আমরা সেটা আলোচনা করেছি। তারপরে বাচ্চার যখন নিজে, আমরা বাচ্চাকে শেখানোর ক্ষেত্রে কিছু কিছু জিনিস আছে যেটা স্কুল কলেজ কখনো শেখাবে না। তার নিজের নাম, পরিচয়, তার একটা নিজের জগৎ, নিজের সম্পদ, এটা আমার বই, এটা আমার স্কুল, এটা আমার কি বলে বিছানা, বয়সের ভিত্তিতে। বয়স 3 বছরের বাচ্চা আমার বালিশ ঠিক খুঁজে নিয়ে আসতে পারবে, তোমার বালিশ কোনটা নিয়ে আসো, ঠিক নিয়ে আসতে পারবে। তো এই জন্য বয়সের সাথে সাথে নিজের সম্পত্তির একটা মালিকানা ধারণা তার প্রখর হতে থাকে, এবং সেটা তাকে দেয়া উচিত। শুধু দেয়া উচিত না, সেটা নার্চার করা উচিত। ওই সময় যদি আপনি মালিকানা, 4 বছরের বাচ্চা তার মালিকানা, তার চকলেট তার বোনকে দেবে না, মারামারি করে। নিজেরটা নিয়েছে খেলনা, আবার বোনের খেলনাটাও সে নেবে, শেয়ার করবে না। এই যে শেয়ার না করার ধারণা, এইটা এইটা 5-6 বছরের বাচ্চারা এটা করে। এটা এই জন্য হয়, ওই 3-এর সময় থেকে, আড়াইয়ের পর থেকে তার শেয়ারিং এর ধারণাটা আমরা তাকে দেইনি। ওইটার ফলে এ বাচ্চা দেখবেন যে আহ, তাকে যে খেলনা খেলনা দেওয়া হয়েছে সেই খেলনা তো সে নিলই, এরপরে বোনকে বা ভাইকে তার যে খেলনা সেটাও সে নেবে, নিজেরটা শেয়ার করবে না, আরেকজনেরটাও নেবে। এটা ওইখান থেকে আসছে। এই জন্য
আমাদের ওই বয়স থেকে এটা নিজের ঘর গোছানো, নিজের যখন 7-8 বছর বয়স হয়ে গেল তখন এই নিজের ঘর, নিজের বিছানা, নিজের টেবিল সব নিজের, তার তার ওনারশিপ তাকে দিতে হবে। 11 বছরের 10-11 বছরের বাচ্চাকে আপনি মাটির ব্যাংক দিতে পারেন, একটা কোটা দিতে পারেন, দিস ইজ, এটা তোমার ব্যাংক, তুমি জমাও। তাকে পয়সা দিচ্ছেন, সে পয়সা পাচ্ছে, কিছু এটা ওটা কিনছে, কিন্তু এই যে জমানোর টেন্ডেন্সিটা এবং জমানোর পরে এই টাকা খরচের একটা কোন খরচটা করলে, কিভাবে খরচ করলে তার উপকার হবে, কিভাবে খরচ করলে তার কোনটা কন্ডিউসিভ হবে, কিভাবে খরচ করলে সেই টাকাটা মাটি হবে, এগুলোর তার সাথে ডিসকাশন। যেহেতু পয়সা তার জমছে, উৎসাহের সাথে সে এগুলোকে খরচ করতে চাইবে, খরচ করার ব্যাপারে আলোচনা করতে চাইবে। যত আলোচনা আপনার সাথে এঙ্গেজড হবে, আপনার জন্য তত সুবিধা তার মাথায় দেওয়া। ওই 16 বছর যেহেতু এখনো বাকি আছে, তার মাথায় আইডিয়া ঢোকানো, তার মাথায় প্ল্যান ঢোকানো, তার সাইনাপসের ভিতরে এগুলো থেকে যাক। পরবর্তীতে 16-র পরে এটা কাজে লাগবে। দান করতে শেখানো। হুম? বাড়িতে ভিক্ষুক এসছে, বা আপনি রিক্সা নিয়ে বাচ্চাকে কোথাও কোলে করে যাচ্ছেন, আপনি রিক্সাওয়ালাকে টাকা দেওয়ার পরিবর্তে বাচ্চাকে দিয়ে দেন, থ্যাংক ইউ দেন। আহ, রিক্সাওয়ালাকে শুক্রিয়া জানানোর তাকে তার টাকাটা দেওয়া, 10 টাকা বকশিস দেবেন, তার বাচ্চার হাত দিয়ে দেওয়ানো। এই যে এই যে এই যে প্রোঅ্যাক্টিভ, আপনি তাকে ইংগেজড করলেন, এটা বয়সের সাথে সম্পর্কিত, আমরা সেগুলো আলোচনা করব। এমন একটা অভ্যাস তৈরি করে দিতে হবে। আপনি জানেন যে আপনার বাচ্চাকে বিভিন্ন দিকে মনোযোগ আকর্ষণ করার উপাদান আজকে সারা আহ, মানে সব ঘরের বাইরে সব জায়গায় ছড়ানো আছে, বাচ্চা মনোযোগ ধরে রাখা মুশকিল। আজ থেকে 40 বছর আগে আমার ছেলের কথা বলছি, বড় ছেলেটা যখন ওর বয়স মাত্র 5-6, খুব দুষ্টু ছিল। ওকে নিয়ে আমরা খুব বিপদে ছিলাম, আমি তো বিপদে ছিলাম খুব, ওকে নিয়ে খুব অস্থির চঞ্চল ছিল। ওকে নিয়ে আমি মেহেরপুর, তখন মেহেরপুর শহরে, আপনারা যদি কেউ মেহেরপুরে থাকেন, মেহেরপুরে পুরনো হসপিটালের পাশে একটা গড়, একটা বিশাল পুকুর আছে। সেই পুকুরের পাড়ে আমি ওর সাথে গিয়ে বসতাম, আমাকে পড়তে দিত না, আমার বই কেড়ে নিত আমার সাথে। তো ওকে নিয়ে বসতাম, ওর ওই ছিপ হাতে ধরিয়ে পুকুরে মাছ ধরার জন্য ওকে বসা দিতাম, আর আমি বই নিয়ে পাশে বসে থাকতাম। ইনফ্যাক্ট মাছ ধরানোর অভ্যাসটা করানোটা আমার উদ্দেশ্য ছিল না, আমার উদ্দেশ্য ছিল যে মাছ ধরতে হলে প্রচুর ধৈর্য লাগে, ছিপ দিয়ে বসে থাকতে হয়, মাছ কখন টোকাবে সেটাকে তুলতে হবে, একেবারে ফোকাস রাখতে হয়। ওকে ফোকাসড রাখা, ওর ধৈর্য তৈরি করে দেওয়ার জন্য ওকে নিয়ে আমি গাছতলায়, সেই গড়, মেহেরপুর গড় এখনো আছে সম্ভবত, বিশাল শহরের ভেতরেই, পৌরসভার পিছনে বিশাল একটা পুকুর, সেখানে নিজে ওর সাথে বসে থাকতাম। আমার জীবনে কাজে লেগেছে, আমার ছেলের জীবনে কাজে লেগেছে। তো এরকম একটা হবি তৈরি করে দেন। ক্যালিগ্রাফি করতে খুব ধৈর্য লাগে, তো ফিশিং বা ক্যালিগ্রাফি যেটা আপনার খুশি বা যেভাবে আপনি পারেন, আপনার সুবিধা হয় বাচ্চাকে, তো এটা তার শেখানোর একটা প্রক্রিয়া। তাকে যদি ধৈর্যশীল, ফোকাসড, মনোযোগী করতে চান অন্য জায়গায়, অঙ্কে, সমাজে, বিজ্ঞানে, তাহলে বাচ্চাকে খেলার ছলে এরকম আহ, ধৈর্য প্র্যাকটিসটা ছোটকালে করিয়ে দিতে হবে। এরপরে বন্ধু সহপাঠী নির্বাচনের ব্যাপারে একটা বড় বিষয়, কারণ আপনার ছেলে আপনার দ্বারা নষ্ট হবে না, আপনার ছেলে মেয়ে নষ্ট হবে তার সহপাঠী বন্ধুদের দ্বারা। এরপরে সমালোচনা শুনতে শেখান। আপনি বাচ্চার সাথে খেলেন, আমি আমার ছেলে মেয়ের সঙ্গে খেলতাম। কি খেলনাটা হচ্ছে, প্রত্যেকের নিজের মুখ দিয়ে নিজের কনুইকে চুমু দিতে হবে। এটা সম্ভব না, কোনো মানুষের পক্ষে সম্ভব না। নিজের কনুই দিয়ে নিজের মুখ দিয়ে নিজের কনুইকে চুমু দেওয়া সম্ভব না। আমি বাচ্চাদেরকে এইভাবে, আমার বাচ্চাদেরকে শিখিয়েছি যে মানুষ ইচ্ছা করলে সব পারে না, এই না পারাটা তার না, তার ব্যর্থতা না। আমাদের কিছু লিমিটেশনস আছে, প্রত্যেকের কিছু একটা জেনারেল লিমিটেশনস মানুষের থাকে, সব মানুষের একটা লিমিটেশনস থাকে। আমরা কেউ নিজের চোখ দিয়ে আমাদের চোখ দেখতে পাই না। আমার দুটো চোখকে দেখতে হলে আয়নাকে, আরেকজনের সাহায্য নিতে হয়। এটা আমার ইন জেনারেল লিমিটেশনস। প্রত্যেকটা মানুষের এই লিমিটেশনস আছে। প্রত্যেকটা মানুষের লিমিটেশনস এই যে সে কখনোই তার মুখ দিয়ে, কনুই দিয়ে তার এই, ইয়ে, মুখ দিয়ে তার কনুইকে চুমা দিতে পারবে না। এটা তার লিমিটেশনস। আবার কিছু ইন্ডিভিজুয়াল লিমিটেশনস আছে। আমি অঙ্ক কম পারি, আমি দৌড়াতে কম পারি, আমি আমার ইয়েতে কি বলে, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা লিমিটেশনস থাকে। কাজে এই লিমিটেশনস গুলোকে মেনে নেওয়ার একটা অভ্যাস থাকতে, এটা না হলে বাচ্চারা ডিপ্রেশনে ভুগে যাবে। 13-14 বছর যখন বাচ্চা স্কুলে ফেল করবে, রেজাল্ট খারাপ করবে, তখন তারা ডিপ্রেশনে চলে যেতে পারে। এই জন্য এখন থেকে সেটাকে প্রস্তুত করতে হয় আমাদের।
7 থেকে 9 বছরের বাচ্চা ওই সময় আবেগ কন্ট্রোল করতে পারাটা করাটা খুব খুব বিশেষ করে মেয়ে মানুষ, মেয়ে বাচ্চা যারা 9-10-এ তাদের যে হরমোন কেবল পরিবর্তন হতে শুরু করেছে, 11-12-তে যে এইসব মেয়েরা, এখানে যারা নারী আছেন তারা প্রত্যেকের নিজেদের জীবন থেকে আপনারা জানেন যে আপনাদের ওই সময়টা কেমন গেছে। অনেক ফ্যামিলিতে মেয়েদের এই ট্রানজিশনটা, বাচ্চা কিশোরী মেয়েদের এই শৈশব থেকে কৈশোরে উত্তীর্ণ হচ্ছে, এইরকম মেয়েদের এই সাপোর্টটা, ইমোশনাল সাপোর্টটা মায়েরাও দিতে পারেন না, বাবা ভাই তো দূরের কথা, পুরুষ মানুষ। ফলে তারা এক ধরনের গোপনে গোপনে কান্না করেন। তারা মনে করেন আমার মা আমাকে দেখতে পারে না, আমার বাবা আমাকে দেখতে পারে না, আমি এই সংসারে মিসফিট হয়ে আছি। তারা এক ধরনের দুঃখবোধ নিজেদের ভেতরে তৈরি করে নেন। পরবর্তীতে যে এখন যদি কোনো মেয়ের এটা হয়, তো সেই মেয়েটা ডেফিনেটলি পরবর্তীতে তার স্বামীর সঙ্গে বিবাহিত লাইফে যে স্বামীর সঙ্গে বন্ডিং তৈরিতে এক ধরনের এক ধরনের সেটব্যাকে পড়ে। অথচ আমাদের দেশে, আমাদের সমাজে এটা নিয়ে কোনো সচেতনতাই নাই। 2 থেকে 7 বছর বয়স যেটা, এক্ষেত্রে 7-9 বছর বলছি, 2 থেকে 7 বছর হচ্ছে শেখার জন্য সবচেয়ে উপযুক্ত বয়স। আপনি চাইলে একটা বাচ্চাকে 5টা ভাষা শেখাতে পারবেন এই সময়ের ভেতরে। কারণ আহ, মানে শিখতে পারা সহজে, একবার শুনলো আর সারা জীবনের জন্য মনে করে নিল, মনে গেঁথে নিল, এইটা যদি যোগ্যতা হয়, তাহলে সবচেয়ে যোগ্য লোক হচ্ছে যাদের বয়স 2 থেকে 7। কারণ ওই সময় তাদের সাইনাপস তো প্রতি সেকেন্ডে 10 লক্ষ সাইনাপস বাড়ছে। আপনি যা বলবেন, সে যদি অমনোযোগ, মানে আপনার দিকে নজর দেয়নি কিন্তু তার কানে একটা কথাই গেছে, এই কথাটা তার মনের ভিতরে থেকে যাবে। আজ থেকে 60 বছর আগে সম্ভবত, আজ থেকে 60 বছর আগে বা ওই রকম সময়ে আমি একবার পাকিস্তানের এক জাপানি ভদ্রলোক আমাকে ওরকম 60 বছর বলছি, অর্থাৎ 55-60-এর হবে আর কি, আমার তো 66 বছর বয়স, তার মানে কাছাকাছি সময়। ওই সময় আমাকে এক ভদ্রলোক শিখিয়েছিলেন জাপানি ভাষায় শেখা ইচিনি সাংসি গরু কুসি চিহি কুজু 1 থেকে 10 পর্যন্ত। ওই একবার শুধু উনি বলেছিলেন, আমাকে রিপিট করতে বলেছিলেন ওনার সঙ্গে। আজকে 60টা বছর পরেও আমার সেটা মনে আছে। এর জন্য আমাকে ঘরের একের ঘর দুইয়ের ঘরের নামতা মুখস্থ করতে হয়নি, আমার আজও মনে আছে। এর কারণ হচ্ছে আমি যখন শিখেছিলাম, যখন আমাকে উনি শিখিয়েছিলেন, তখন আমার বয়স ওই 7-এর মতো ছিল, 7-এর ভিতরে ছিল, নাহলে আমার আজকে মনে থাকার কথা না। এই বিষয়গুলো আহ, এই বয়সটা 9 বছর বা 10 বছর অ্যারাউন্ড, এই সময়টা যুক্তি, কল্পনা, বাস্তবতা, এগুলো পার্থক্য, এগুলো আমাদের শেখানো দরকার। কারণ এই সময়টা তাদের জেদি, একরোখা এক জেদি, মানে জেদি তৈরি হতে থাকে। এখন যদি আপনি এটাকে কন্ট্রোল করতে, মানে শেখাতে না পারেন, কন্ট্রোল করার এখন দরকার নাই, কিন্তু এখন শেখানো, আপনি যদি এটা না শেখান, তাহলে ডেফিনেটলি জেনে রাখেন 13-14 যখন বয়স হবে, টিনেজ, তখন এই বাচ্চার জেদের কাছে আপনি এর জেদ ম্যানেজ করতে পাগল হয়ে যাবেন। হুম। এরা এই এই সময়টা নিজেদের জগতে একটা, নিজেদের মনের জগতে একটা কল্প আইডল তৈরি করে নেয়। এখন প্রশ্ন হচ্ছে, কে আইডল হবে তার কাছে? সাকিব আল হাসান মাশরাফিকে আইডল হিসাবে উপস্থাপন করেছেন, হিরো আলমকে আইডল হিসেবে উপস্থাপন করেছেন। এই যে বাংলাদেশে একটা নায়ক আছে জায়েদ খান, সে যদি ওইটা আইডল হয়ে থাকে, তাহলে সে সেটাই হবে সারা জীবনে, যত কাজই করুক না কেন, তার অবচেতন মনে, সাবলুমিনাল মাইন্ড বলে সাইকোলজিতে, অবচেতন মনে ঘুরে ফিরে এসে সাকিব আল হাসান হতে চাইবে। অথচ আপনি যদি এই গল্পের ছলে বাচ্চাকে, এখন আপনি যদি তার আইডল গাজী সালাউদ্দিন, আম্মার ইবনে ইয়াসির, ওমর ইবনুল খাত্তাব, আব্দুল্লাহ ইবনে আব্বাস, মাফ করবেন, আপনি যদি এনাদের ইয়ে আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা ফেহরি, তাদের কথা, আহ, ইয়ে, ইবনে সিনা, ইবনে হাইসাম, এদের কথা যদি শেখাতেন, তাহলে এদের আইডল অবচেতন মানে সাবলুমিনাল মাইন্ডে এটা গেঁথে যেত, এবং এর পরবর্তী জীবনে তারা ওই রকমই হতে চাইতো, নিজের চেষ্টায় সে করে ফেলতো, চেষ্টা করতো। এই 7 থেকে 9 বা 9-10 বছর এরা নিজেদের বন্ধু বান্ধবদের দুঃখে খুব দুঃখ, এরা খুব দুঃখ পায়। কখনো 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 তাদের মন এত খারাপ হয়, তার ফ্রেন্ড আবিরকে ওর মা মেরেছে, স্কুলে আবির এসে বলেছে, আমি জানিস আমার আম্মা না মেরেছে, খুব মারছে, ব্যথা পাইছিলি, খুব ব্যথা পাইছি। এখন আপনার ছেলে ওই আবিরের ব্যথায়
সে অলরেডি ব্যথা পাওয়া শুরু করেছে, সে আবেগতাড়িত হয়। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা হয় বেশি। 9 থেকে 13 বছরের মেয়েদের এটা বেশি হয়। তারা এটা কখনো প্রকাশ করে, কখনো করে না, এবং তাদের এই ঘুম খাওয়া এগুলোকে এই জন্য আবেগ কন্ট্রোল করতে শেখানো দরকার এই সময়টা। তাদের দুঃখ কষ্ট ভালো লাগা অনুভূতি এগুলোকে প্রকাশ করলে আপনি ভাববেন ছেলে মানুষই, ছেলে মানুষই হোক, কিন্তু তার প্রকাশটা হতে হবে। সে প্রকাশ করলে তার ভুলটা কোথায়, এবং আপনি যদি অ্যাপ্রিসিয়েট করেন, তাহলে তার মতের যে একটা মূল্য আছে এটা সে এখানে শিখলো। এটা যদি আপনি এখন শেখান, যার 9 এবং 10 বছর বয়সে, তাহলে এটা কখন কাজে লাগবে আপনার? এটা কাজে লাগবে তার 22-23 বছর বয়সে, 23-24, যখন ট্রানজিশন, তার নিজের একটা জীবন তৈরি হচ্ছে। হ্যাঁ, মেয়ের 18-19-এ যখন মেয়ের বিয়ে দিচ্ছেন, তখন তার নিজের একটা জীবন, বিয়ের বিয়ের জন্য প্রস্তাব এসছে, ছেলের মতামত, ছেলে আপনার পছন্দ, মেয়ের পছন্দ না, ওই সময় এটা কাজে লাগবে যদি আপনি এখন তাকে তার মতামতকে অ্যাপ্রিসিয়েট করাটা, এবং আপনার মতকে অ্যাপ্রিসিয়েট সে করুক, এই ধরনের অভ্যাসটা যদি এখন আপনাদের বাবা মার সাথে এই সময় গড়ে ওঠে, তাহলে এটা ওই সময় কাজে লাগবে। আর একটা হচ্ছে রিস্কি সময় হচ্ছে এই 9 বছরের শিশু বলে এই সময়টা। 9 বলতে একটা প্রিসাইজলি 9 বিষয়টা এমন নয়, 8, 9, 10 এরকমই আর কি। এই সময়টা মিথ্যা বলার ট্রেন্ড এটা এখন শুরু হয়। এটা এই সময়টা বাজে অভ্যাসের দিকে ঝুঁকে পড়ার সময়টা এইটা। কাজেই এই সময়টা আপনার সোহবত, যদি ছেলে ছেলে হয়, ছেলে মেয়ে, এই সময়টা বাবার সোহবতটা খুব জরুরি। মাসুলিন ফিগার, মাকে তো ম্যানিপুলেট করে চলে যাবে, মাসুলিন ফিগার এই সময়টা খুব জরুরি। 10 থেকে 12-তে এই সময় হরমোনের পরিবর্তন শুরু হচ্ছে। আচার আচরণে, তার কথাবার্তায়, এই সময়টা মেয়েদের, এবং 12 থেকে 13, 13 থেকে 14 ছেলেদের নিজেদের মনের ভিতরে উথাল পাথাল করে। আমরা সবাই সেই ইয়েটা পার করে এসেছি। এরকম হলো কেন, আমার এরকম হচ্ছে কেন, এই এরকম হচ্ছে কেন, এই বোধ তাকে তাড়ায় নিয়ে বেড়ায়। এই জন্য এই এই সময় এটা কোনো ওই কেতাব ধরায় দিয়ে আপনি তাকে শেখাতে পারবেন না। এই সময়টা শেখানো হচ্ছে দাদি, নানি, দাদা, মামা, বাবা, তাদের সোহবতে সোহবতে থাকলে তাদের এই ইয়েটা তৈরি হয়ে যায়, এই সময়টা কেটে যায়। আর একটু একটু ইয়ে করেন, বসেন না। তো আমরা সেটা আলোচনা করব। এবং আর একটা বিষয় হচ্ছে যে 12 বছরের শেষের দিক থেকে 13 বছর যখন হরমোনের এই ইয়েটা হচ্ছে, তখন বাচ্চারা করে কি, আমরা আমরা বলি পাকনামি করে। সে তারা নিজেদের মতটা যত বড় ভুল হোক না কেন, নিজের মতটাকে এন্ডোর্স করাতে চায়। সে যে নিজে একটা কিছু, সে যে নিজে খুব ভালো বোঝে, মাকে বলে তুমি কি বোঝো, আমি দেখতেছি, দাঁড়াও আমি দেখতেছি, বাবাকেও বলে বসে। এই যে এন্ডোর্সমেন্টটা, এইটা আমরা যেটা করি সেটাকে দাবায় দিই, থামায় দিই। এর ফলে তার এক্সপোজিশনটা হয় না। তো এই সময়, এইটা আপনার এই সময়টা 12 থেকে 13 বছর সময় আপনাকে এটা অ্যাপ্রিসিয়েট করতে হবে। যত অ্যাপ্রিসিয়েট করবেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি আমার শুকর আদায় করো, আমার কৃতজ্ঞতা, আমি তোমাদের আরো বাড়ায় দেবো। ব্যাপারটা, ওই ফর্মুলাটা এখানেও ঠিক সেরকম। আপনি যদি আপনার বাচ্চার এই ছেলে মানুষই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, কিন্তু আপনি সেটাকে যদি অ্যাপ্রিসিয়েট করেন, দেখবেন আপনার বাচ্চার নতুন নতুন চিন্তা তার মাথায় আসছে। সে এটাকে ইয়ে করবে, তার এক্সপোজিশন হতে চাবে, এবং সে তার নিজের মতামতকে প্রতিষ্ঠা। অনেক সময় এমন হয় যে তার নিজের মতটা ভুল, আপনি জানছেন যে ভুল, সে ওই মতটাকেই সে প্রতিষ্ঠিত করতে চাইবে। এইটা তখন আপনার ডিসকাশনের দরকার হয়, তার সাথে ডিসকাস করেন, তার মতামতটা মনোযোগ দিয়ে শুনে, ভাব দেখান যে আপনি খুব গুরুত্ব দিয়ে তার মত শুনছেন। এই যে তার মতটা মেনে না নিলেও আপনি যে খুব অ্যাটেনশন দিলেন, এটাতেই সে সন্তুষ্ট। এই সময়টা তার প্রিয় বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু, ক্লোজ ফ্রেন্ড, বজম ফ্রেন্ড এরকম তৈরি হয়। কাজে এই সময়টা নজরে রাখা দরকার। শেখানোর কৌশলটা হতে হবে বিনোদনমূলক। ইম্পোজ করে না, বাচ্চারা ইম্পোজ নিতে চায় না। আমাকে শেখাবেন, ও যে যখন আপনি দেখবেন যে বাচ্চা যদি মনে করে যে ও আমাকে তুমি শেখাচ্ছ, আর শিখবে না। কিন্তু আপনি যদি মনে করেন যে তার সাথে খেলতে খেলতে, বাচ্চাকে যদি খেলতে খেলতে, খেলার ছলে তার সাথে, যে আসলে আমরা খেলি, অঙ্ক অঙ্ক খেলি, আমরা এই ভূগোল ভূগোল খেলি, আমরা ইতিহাস ইতিহাস খেলি, কুইজ খেলি, দেখবেন আপনি খেলার ছলে তাকে অনেক কিছু শিখাই ফেলছেন। কাজে বাচ্চারা বিনোদন চায়।
তথ্য উপাত্ত, আবেগ, অনেক ইনফরমেশন স্কুল থেকে নিয়ে আসবে। এটাকে বাছাই বর্জনের কলা কৌশল এই সময় তাকে শেখানো দরকার। এই 10-এর পর থেকে, 11-12 থেকে। না হলে আপনার যা শুনবে তাই বিশ্বাস করবে এবং সেটাকেই আপনার সাথে কনফ্লিক্টে চলে যাবে। অযাচিত অনাকাঙ্ক্ষিত সংস্পর্শ থেকে বাঁচাতে দরকার। এই এই জন্য সবচেয়ে বড় ইয়ে হচ্ছে, আমি বলি যে প্রাইমারি লার্নিং সেন্টার, যেটা ফ্যামিলি, পরিবার, এইটা ফ্যামিলি সেশন হওয়া দরকার। আমি তো ইংল্যান্ডে বসেও আমার ছেলে মেয়েদেরকে নিয়ে, আমার ছেলে মেয়ে যখন ইউনিভার্সিটিতে পড়তো, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি, আমার ছেলে মেয়ে যখন ইউনিভার্সিটিতে পড়তো তখনও আমি আমার ছেলে মেয়েদের নিয়ে ওই সপ্তাহে একদিন এটা করতাম, নিয়মিত করতাম। ওদেরকে পরবর্তীতে আমার মেয়েকে, আমার ছেলেকে, ওদেরকে লিড দিতাম যে আজকে তুমি এটা আলোচনা করো, কালকে তুমি এটা আলোচনা করো। কোন ইউনিভার্সিটি পড়ো? সান্দারল্যান্ড ইউনিভার্সিটি, মিডলসবরো ইউনিভার্সিটি। ওকে, মিডলসবরো ইতিহাস আজকে আমাদেরকে আগামী সপ্তাহে শোনাও। আমার মেয়ের কাঁধে দায়িত্ব পড়ে যেত মিডলসবরো ইতিহাস, তার ইউনিভার্সিটি কবে প্রতিষ্ঠা হয়েছে, কত স্টুডেন্ট আছে, বাইরের স্টুডেন্ট কেমন, বিদেশি স্টুডেন্ট কেমন, দেশি স্টুডেন্ট কেমন, পারফরমেন্স কেমন, একাডেমিক এক্সিলেন্সি কেমন, সব আগামী সপ্তাহে আমাদেরকে বলবে। আমার ছেলেকে বলতাম গাজী সালাউদ্দিনের এই মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধ করেছে ঠিকই, কিন্তু মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন উনি 60টারও বেশি। উনি মুসলমান হয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন কেন? এটা তোমাকে আগামী সপ্তাহে বলতে হবে আমাদেরকে। আমার ছেলে লেগে পড়তো, তার 22-23 বছর বয়স। ও যেহেতু ওই দিন তাকে বলতে হবে, সেজন্য লেগে পড়তো। তো এইভাবে তাদেরকে আমরা এক্সপোজ করতাম, এক্সপোজিশন অফ থটস এইভাবে হতো। আলহামদুলিল্লাহ কাজ দিয়েছে, যদিও হয়তো খুব ভালোভাবে করতে পারিনি। তো এই জন্য বেসিক, জীবনের বেসিক পার্ট শেখাতে হবে, এটাকে বলে বেসিক লিভিং অ্যান্ড সোশ্যাল স্কিল। আপনার বাড়িতে ইয়ে আসলো, মেহমান এসছে, আপনার বাচ্চা ঘরের দরজা বন্ধ করে বসে আছে, তার মানে তার সোশ্যাল স্কিল গড়ে ওঠেনি। আমি ইতিমধ্যেই বলেছি যে ব্যর্থতা, বঞ্চনা, পরাজয় এগুলো মেনে নেওয়ার মতো কৌশল, মেনে নেওয়ার মতো মানসিকতা তৈরি করতে হয়। আমি যে বললাম যে আমার বাচ্চাদেরকে আমি বলতাম যে চলো আমরা প্রত্যেকের নিজের কোনুই চুমা দিতে হবে, কেউ আমরা পারতাম না। এই যে সীমাবদ্ধতা, এই যে ব্যর্থতা, এই ব্যর্থতাকে আমরা মেনে নিতে শিখাতাম। হারতে হারতে জিতে যাবার কৌশল। আমার ছেলের সাথে যখন বসতাম বা আমার মেয়ের সাথে যখন বসতাম খেলতে, খেলতে যে কুইজ প্রতিযোগিতায় আমি ইচ্ছা করে হেরে যেতাম, ওদেরকে জিতায় দিতাম। জিতায় দেওয়ার পরে ওরা যে জিতেছে সেটাকে আমরা বিভিন্ন ভাবে ওদের কংগ্রাচুলেট তো করতামই, এর দুটো চকলেট বা একটা আইসক্রিম বা একটা কিছু খাবার তো দিতামই, আর বারবার ওটাকে কংগ্রাচুলেট করতাম, আর খুব জোরে জোরে, মানে এই তোমার ছেলে আজকে আমাকে হারাইছে, এই তোমার মেয়ে আজকে আমাকে হারাইছে জানো, আজকে ভাইয়া আমাকে হারায় দিছে, মেয়েকে বলতাম জানো, ছেলেকে বলতাম জানো আজকে আমার মেয়েটার কথা, ওর নাম ধরে বলতাম জানো, ও আজকে আমাকে বিট করেছে। হুম। তো ওদের ভিতরে একটা ওদের মানে নিশ্চিত ওরা সাফল্যের চেতনা বা গর্বে ওদের বুক ফুলে যেত। এইভাবে ওদের কনফিডেন্স লেভেলটা বাড়তো। তো এই জন্য পারিপার্শ্বিক যুক্তি থেকে, যে পরিবেশ থেকে শিখতে হয়, সেটা আমরা ওদের শিখাইছি। রাগ নিয়ন্ত্রণ করতে শেখানোর সময় 4D স্ট্রেস, আমরা এটা আলাদা একটা কোর্সই আছে, আর একটা সেশন আছে কিভাবে আমরা রাগ নিয়ন্ত্রণ করব। রাগ হচ্ছে, বুঝতে পারছি, কিভাবে রাগটাকে কন্ট্রোলে নিয়ে, এটা আলাদা সেশন আছে, এটা শেখানো দরকার। ক্ষমা করতে শেখানো দরকার। এরপরে উম, আহ, নিজে শান্ত থাকার যে কৌশল সেটা শেখানো দরকার। আর একটা হচ্ছে মাল্টিলিঙ্গুয়াল, আমি বলেছি 2 থেকে 7 বছর বয়সে মাল্টি লিঙ্গুয়াল, বহুভাষী, বহু ভাষা শেখানো দরকার। বিশেষ করে আমি বলি আরবি, ইংরেজি এবং বাংলা, এই 3টা ভাষাকে একেবারে আদ্যোপান্ত A to Z শেখানো দরকার ছোটকালেই। এবং কাছে রেখে ইয়ে করা দরকার, শেখানো দরকার, এবং এর সুপারভিশন করা দরকার। বই পড়া, কবিতা, আপনি বই পড়ার বাচ্চাদের বই পড়াবেন, কিভাবে পড়াবেন? তারা বই পড়তে চায় না। আমি আমার নাতনির কথা বলতে পারি, কিছু মনে করবেন না, বারবার আমি আমার আমার নিজের জীবনের ইয়েতে নিয়ে আসছি। আমার নাতনি 7 বছর বয়স, কিছুদিন আগে ইন্দোনেশিয়াতে থাকা অবস্থা, আমি একটা প্রোগ্রামে গেছিলাম ইন্দোনেশিয়াতে। তো ওখানে সিঙ্গাপুরে, বোধহয় সিঙ্গাপুরে থাকা অবস্থা আমার নাতনি আমাকে টেলিফোন করেছে, আমার ছেলের মেয়েটা, বড় নাতনি আর 7 বছর বয়স। ও আমাকে টেলিফোন করে বলছে, দাদা আই গট 94। তার মানে আসার আগে, আমি যখন ইংল্যান্ড থেকে ইন্দোনেশিয়াতে আসছিলাম, আসার আগে ওর 2 বোন, ওরা 2 বোন তর্ক করছিল যে কার কয়টা চোখ হয়েছে। আমার নাতনির, ছোট নাতনির চোখ হয়েছে 92টা, আর আমার বড় নাতনির চোখ ছিল 91টা। তো এখন 91টা চোখ কি করে হয়?
92টা চোখ কি করে হয়? আর আমার নাতনি, বড় নাতনি এখন ইন্দোনেশিয়াতে টেলিফোন করে বলতেছে, দাদা আই গট 94, তার 94টা চোখ হয়ে গেছে। 94টা চোখ হয় কি করে? ওদেরকে আমি ছোটকালেই শিখাইছি, ছোটকাল মানে ওর তো এখনো ছোট, কিন্তু যখন 4 বছর বয়স বা 5 বছর বয়স, তখন আমার কোলে বসে ওরা খেলাচ্ছিল, ওদেরকে শিখাইছি। মাসির চোখ দেখাতাম কম্পিউটারে, যে মাসির 4000 চোখ আছে। তো মানুষের 4000 চোখ হয় না, দুইটা চোখ। মানুষের অনেকগুলো চোখ হয়, হাজার হাজার চোখ হয়। কেমনে? মানুষের চোখ হয়, মানুষ যখন একটা বই পড়ে তখন তার একটা চোখ হয়। সে চোখটা বাইরে হয় না, কপালে হয় না, সেটা হয় ভেতরে। 10টা বই পড়লে 10টা চোখ হয়। যত বেশি বই পড়বে তত বেশি চোখ হবে, আর যত বেশি চোখ হবে তত বেশি মানুষ এরম দূরের জিনিস, ভবিষ্যতের জিনিস দেখতে পায়, বুঝতে পারে, জ্ঞান বাড়ে। তো ওরা এখন দুই বোন বই পড়ার প্রতিযোগিতায় লেগে এখন কে কাকে বেশি হারাচ্ছে, তার মানে তাদের অন্তরে, তাদের বুকের ভেতরে চোখ তৈরি হচ্ছে এই প্রতিযোগিতা। তা আমার মেয়ে, আমার ওই নাতনি আমাকে টেলিফোন করেছিল এটা জানানোর জন্য যে ও ওর ছোট বোনটাকে, যেটা এর আগে হারায় গেছিল, মানে ওকে হারায় হারায় দিছিল, এই কারণে 92টা চোখ করে এখন সে 94টা চোখ হয়েছে। তার মানে আরো 3টা বই গত 15 দিনে, 12-13 দিনে পড়ে সে শেষ করে ফেলেছে। এটা আমাকে জানানোর জন্য টেলিফোন করেছিল। এই যে কম্পিটিশন, বাচ্চারা একে অপরের কাছে গর্ব করার মতো কিছু চায়। তো এক বোন আরেক বোনের কাছে গর্ব করতেছে, আমার মাঝখান থেকে লাভ হচ্ছে ওরা বই পড়তেছে, ওদের পড়ুয়া বানাচ্ছি। তো এই জন্য এগুলো হওয়া দরকার, এবং এগুলো অ্যাপ্রিসিয়েট করা দরকার, ইফেক্টিভ কমিউনিকেশন হওয়া দরকার, আইপিআর, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ বা বন্ডিং, যেটা সোশ্যাল বন্ডিং। আপনি আপনার বাচ্চা যদি আপনার বাড়িতে আপনার সঙ্গে রাগ করে সে রাগ দমন করতে না পারে, আপনার রাগকে সে যদি হজম করতে না পারে, আপনার রাগকে সে যদি অ্যাপ্রিসিয়েট করতে না পারে, ডেফিনেটলি মনে রাখবেন আপনার বাচ্চা বাইরে গিয়ে কারো প্রতি রাগ দেখায়, সেই রাগ ম্যানেজ করে আসতে পারবে না, কারো রাগের দেখলে সেটাকে ম্যানেজ করতে পারবে না, মারামারি করে আসবে। এই জন্য সোশ্যাল স্কিল শেখানোটা একটা বড় কৌশল হওয়া দরকার। এটা এটা আমাদের কি করা। আর একটা দেখেন, এই যে গলদা চিংড়ির উদাহরণ থেকে আমি বলেছি যে বাচ্চাকে কখন কি শেখাবেন, খাবার টেবিলে বসে গলদা চিংড়ি দেখেন, যে গলদা চিংড়ির যে গায়ে যে ইয়ে খোলস, এটা সহসা বাড়ে না, যতটা দ্রুত বাড়ে তার ভেতরের মাংসটা। তো একসময় মাংস টাইট হয়ে যায়, সে নিজেকে টাইট মনে করে, তখন তার ওই যে সুর, ওই করাত করাত সুর, ওটা দিয়ে সে গায়ের চামড়া খুলে ফেলে, নিজে নিজে কেটে ফেলে। ওই সময় সে দুর্বল থাকে খুব, কারণ পানির ভিতরে ছোট ছোট পোকা তার খোবল দিয়ে তার মাংস খেয়ে ফেলে। সে তখন করে কি, নিজে আশ্রয় নেয় একটা পাথরের নিচে কিছুদিন। আমাদের হাতে যেমন নখ বাড়ে, ঠিক সেরকম তার গায়ের খোলসটা আবার বাড়ে কয়েকদিনের ভিতরে। সে তখন আবার চলে আসে, আবার পানিতে সাঁতার কাটে, খায়, হেসে খেলে বেড়ায়। আপনার বাচ্চা যদি স্কুলে পড়াশোনায় খারাপ করে, কোনো কারণে একবার খারাপ করে, অঙ্ক ভালো মার্ক পায়নি, তার ইয়ে হবে, কি বলে, মন খারাপ করবে। সে তখন পরের দিন ওই বুলিং এর কারণে বা লজ্জায় স্কুলে যেতে চাইবে না। বাচ্চারা অনেক ক্ষেত্রে এরকম, স্কুল এই জন্য স্কুলে যেতে চায় না, ওই স্যারের কাছে পড়বো না, ওই স্কুলে পড়বো না, এই ধরনের বায়না ধরে। তো এইটা থেকে বাঁচার রাস্তা হলো, এই গলদা চিংড়ি খাওয়ার সময় আপনি যদি ডাইনিং টেবিলে গলদা চিংড়ি কিভাবে নিজের দুর্বলতা কাটায় এবং কিছুদিন সময় নিয়ে আবার নতুন খোলস নিয়ে বাইরে আসে, আপনি যদি এই উদাহরণ দিয়ে বাচ্চাকে শিখাইতে পারেন যে আমরাও কিন্তু, তোমার এখন অঙ্কে দুর্বল, এবার মার্ক ভালো পাওনি, ঠিক আছে, বাইরে গেলে ওই ছোট ছোট ছেলে গলদা চিংড়িকে যেমন খোবল দিয়ে খায়, তোমাকে এরকম টিটকারি মারবে, আসো আমরা কয়দিন একটু খেলাধুলার একটু কমাই, ঘরের ভিতরে আমার কাছে বসো বা তোমার মামার কাছে বসো বা আম্মুর কাছে বসো, তোমার অঙ্কটা ভালো মতো আমি শিখাই দিই, তোমার গায়ে আবার অঙ্কের ভালো খোলস তৈরি হোক, শক্তিশালী, তোমাকে একটু ঠাট্টা করতে পারবে না, তুমি যাও আবার পরবর্তীতে স্কুলে যাও। এইভাবে যদি আপনি ম্যানেজ করতে পারেন, তাহলে সেটা খুব দ্রুত তারা কোপ করতে পারবে। এটাকে বলে কোপিং মেকানিজম, সাইকোলজি ভাষা। মানুষের প্রত্যেকটা মানুষের চরিত্রে 31টা, কেউ কোনো কোনো বিজ্ঞানী বলেন 29টা কোপিং মেকানিজম থাকে। এই কোপিং মেকানিজম গুলো শক্তিশালী করতে হয়, নাহলে আপনার বাচ্চা, আপনি সারা জীবন বেঁচে থাকবেন না। আপনার বাচ্চা অফিসে বা আদালতে, তার মানে সামাজিক জীবনে, ইভেন গ্রোন আপ, বড় হয়ে গেল, সে সামাজিক জীবনে সমাজে খাপ খাওয়াতে পারবে না, তার অ্যাডাপ্টেবিলিটি গড়ে উঠবে না কোপিং মেকানিজম শক্তিশালী না হলে। এই জন্য কোপিং মেকানিজম তৈরি করে দিতে হয়, শক্তিশালী করে দিতে হয়। বাচ্চার চারটা ইয়ে মনে রাখবেন, 12-13 বছরের বাচ্চা এই সময়টা এক্সেসিভ ডিপ্রেশন, তারা ডিপ্রেশনে ভুগতে পারে, তাদের অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার হতে পারে, অসামাজিক আচরণ, তারা ইনএবিলিটি টু রিলেট টু পিয়ার্স অর ফিট ইন টু পিয়ার গ্রুপ। তাদের দ্রুত বন্ধু চেঞ্জ হয়, একটা বন্ধু কদিন খেললো, তার সাথে খেলছে না, আর একটা বন্ধুর কাছে চলে যাচ্ছে সে বন্ধুর, এবং ক্রমে ক্রমে বন্ধুর সংখ্যা কমে আসছে। এটা যদি হয় তাহলে আপনার সতর্ক হওয়া দরকার, কারণ বাচ্চা ওই যে সোশ্যাল স্কিল নাই দেখে সে সমাজে কারোর সাথে মিশতে পারতেছে না, এমনকি নিজের বন্ধুর সাথে সম্পর্ক রক্ষা করতে পারতেছে না। সম্পর্ক তৈরি করলেই হয় না, সম্পর্ক রক্ষা করাটা
করাটাও একটা বড় বিষয়। আবার ডিফিকাল্টি স্টেইং এঙ্গেজড ইন ইন অ্যান একাডেমিক টাস্ক, সে পড়াশোনায় মন বসাতে পারতেছে না, পড়তে বসছে কিছুক্ষণ পরে সমাজবিজ্ঞান রেখে ইতিহাস, ইতিহাস রেখে অঙ্ক, অঙ্ক রেখে কোনোটাই সে পড়ছে না, আবার কোনো পড়তে ভালো লাগছে না, সে উঠে চলে যাচ্ছে। এরকম যদি হয় তাহলে বুঝতে হবে তার ফোকাসে গিয়ে সমস্যা হচ্ছে। ক্যাটস অ্যান্ড মাউস আর হাইড অ্যান্ড সিক, আপনাকে যদি বলে তোমরা খেয়ে নাও আমি এখন খাবো, এটা কখন, আমি পরে খাচ্ছি, এটা কখন হয়? 17-18 বছরের বাচ্চা তখন থেকে এটা শুরু হয়, আমার এখন ক্ষুধা নাই তোমরা খাও আমি পরে খাচ্ছি। তার মানে মিল টাইম, বাবা মার সান্নিধ্য এই বাচ্চা, ছেলে হোক মেয়ে হোক, এড়াতে চাচ্ছে। 22, 23, 24 বছরের বাচ্চারা এটা বেশি করে। বিশেষ করে যেসব বাচ্চারা ড্রাগ অ্যাডিক্টে যাচ্ছে, মেয়েরা যখন প্রেমে পড়ে, টিনেজ মেয়েরা, তখন সাধারণত তারা এটা, এই হাইড অ্যান্ড সিক খেলে। এটা তাদের বিহেভিয়ার প্যাটার্ন দেখে ধরে ফেলা যায়। তো আমরা সেগুলো আলোচনা করব সময় হলে। কালের ছোবল থেকে বাঁচাতে হবে। কালের কিছু ছোবল থাকে, যেমন এটা কালচার, এটা ক্রস কালচারাল কনফ্লিক্ট। নোংরামিটাকে এখন গৌরবান্বিত করা হয়েছে, গ্লোরিফিকেশন অফ নুডিটি, ক্রিয়েশন অফ সেলিব্রিটিজম, যেটা আমি আগেই বলেছি, আজকাল সবাই সাকিব আল হাসান, মাশরাফি হতে চায়, কেউ আর ওই ওমর বিন খাত্তাবকে আইডল বানায় না। ডিপেন্ডেন্সি অন ডিভাইসেস, মোবাইল এবং ইন্টারনেট এবং ওই যে ট্যাব, তারপরে কি বলে গেম। ডিসইন্টিগ্রেশন অফ ফ্যামিলি অ্যান্ড সোশ্যাল বন্ডিং, ওই যে বললাম, আমি কয়দিন আগে একটা ইয়েতে জানি যে মামার নাম বলতে পারেছে, কিন্তু বাচ্চা তার চাচার নামগুলো বলতে পারে, চারজন চাচা, চারজন চাচার নাম বলতে পারেনি। নিজের ফ্যামিলির সাথে ডিসইন্টিগ্রেটেড হয়ে গেছে, ফ্যামিলি থেকে তাদের ইয়ে নাই, ফ্যামিলিকেও চেনে না, তারা একেবারে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত অবস্থায় ইয়ে হচ্ছে। আর ইনভেশন অফ আইডিয়াজ, আপনি যত যাই শেখান আপনি কিচ্ছু জানেন না। ওই যে স্কুলে ফেসবুকে বলেছে, ফেসবুকে দেখেছে অমুক জায়গায় এই ঘটনা ঘটেছে, অমুক বিজ্ঞানী এই বলেছে, সেটাই সত্য। কাজে এই আইডিয়াস সে বিভিন্ন জায়গা থেকে সে পাচ্ছে, এবং সেটাকে সে বিশ্বাস করে বসে আছে। এই পর্যায়ে আসার আগে আপনাকে একটা চীনের এই যে সাইকেলের থিওরিটা দেখছেন, এটা যে এটা বাইসাইকেল থিওরি বলে, এটা হচ্ছে একটা সাইকেল। সাইকেলে দেখছেন এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 8, 6, 5, 7 অঙ্কের নাম্বার বসানো আছে, মাঝখানে যেখানে স্পোক গুলো মেশে সেখানে আল্লাহ শব্দটা বসানো আছে। প্রতিবেশীকে, একের প্রতিবেশী 2 হওয়ার কথা, কিন্তু এখানে একের প্রতিবেশী 2 না, 3-এর প্রতিবেশী 1 হওয়ার কথা, 2 হওয়ার কথা, কিন্তু কেউ কারো প্রতিবেশী না, কারণ 3-এর প্রতিবেশী 6 আর 3-এর প্রতিবেশী 8। 3-এর প্রতিবেশী 8 এই কারণে যে 3, 8 আর 6 এরা তিনজন আল্লাহর কাছাকাছি, যেখানে আল্লাহ শব্দটা লেখা আছে তার কাছাকাছি, এই জন্য তারা একে অপরের প্রতিবেশী। 1 অনেক দূরে আল্লাহ শব্দটা থেকে, এই জন্য 1 3-এর প্রতিবেশী নয়। আপনি যখন বাচ্চারা স্কুলের বাইরে চলে যাচ্ছে, বন্ধু বান্ধবদের সাথে মিশছে, তখন আপনি ঠেকাতে পারবেন না, যাবেই। তখন আপনার এই জায়গায় এসে আমাদের এটা শেখানো উচিত যে তুমি পৃথিবী, এই সমাজে চলাফেরার সময় তার সাথে মিশবা, যাকে দেখলে তোমার মনে হবে যে এই লোকটা, এই ছেলেটা আল্লাহর কথা মেনে চলে, সেই হবে তোমার বন্ধু, সেই হবে তোমার প্রতিবেশী। জীবনের 4টা ক্ষেত্র যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমার বাচ্চা ইয়ে থাকবে। সেটা কি? নিয়ন্ত্রণগুলো কি? একটা হচ্ছে বিশ্বাস, সে কি বিশ্বাস করবে। একটা হচ্ছে খাদ্য, সে কি খাবে, কিভাবে খাবে, কখন খাবে, কতটুকু খাবে, কেন খাবে, কখন খাবে না, এগুলো। আর একটা হচ্ছে ঘুম, কখন ঘুমাবে, কোথায় ঘুমাবে, কেন ঘুমাবে, কিভাবে ঘুমাবে, কখন ঘুমাতে যাবে, কখন ঘুম থেকে উঠবে। আর একটা হচ্ছে জীবনাচার, লিভিং স্কিল, যেটা আমি আগে বলেছি, লাইফ প্যাটার্ন, কিভাবে তার জীবন, সে ঘর থেকে কখন বেরোবে, ঘরে কখন ঢুকবে, কখন বেরোবে না, কিভাবে ঘরে ঢুকবে, কিভাবে বেরোবে, কখন ইয়েতে কি বলে, কোথায় কাদের সাথে মিশবে, কাদের সাথে মিশবে না, কোন পোশাক পরবে, কেমন পোশাক পরবে। অর্থাৎ লিভিং স্কিল, ইটিং প্যাটার্ন, স্লিপিং প্যাটার্ন, আর থিঙ্কিং প্যাটার্ন। 4টা প্যাটার্ন যদি আমরা শিখাই দিতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি, ডমিনেট করতে পারি, এটাকে যদি আমরা শেপ করে দিতে পারি, তাহলে আপনার বাচ্চা, আপনি নিশ্চিন্ত থাকেন আপনার বাচ্চা নিরাপদে থাকবে। হ্যাঁ, এবং এই কোনোটাই আপনি 16 বছরের পরে আর পারবেন না। আপনাকে যা করার 16 বছরের ভিতরেই করতে হবে। হঠাৎ করে আপনি 12-13-তে যা শুরু করবেন পারবেন না, আপনাকে ওই ছোটকাল থেকে শুরু করতে হবে। 12-13-তে যখন শুরু করবেন তখন আপনাকে ভিন্ন আঙ্গিকে যেতে হবে, সেটা অনেক কষ্টকর হয়। এই জন্য বাচ্চাদের সাথে খেলার আয়োজন, আড্ডা, গল্প, তাদের সাথে বেশি বেশি সময় দেওয়া। আজকাল তো বাবা বাবা সময় দিতেই চান না। হ্যাঁ, তাদের সাথে এমন সব খেলা, এমন সব আয়োজন করতে হয়, এমন সব যেগুলোতে মাথা খাটাতে হবে, চিন্তা করতে হবে, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করাটা। আর বাচ্চাকে খাবারের প্যাটার্নটা আমরা যে যখন কি খাওয়াবো, তখন সেই প্রসঙ্গ এসে যাবে অবশ্য, তখন আমরা আলোচনা করব, কিন্তু একটু বলে রাখি যে এখানে যেটা দেখছেন আপনারা,
প্রায় 50টা বোধহয় না 47টা বোধহয় ই কোড আছে এই সাংকেতিক। আমাদের দেশে, সারা পৃথিবীতে, পৃথিবীতে বিভিন্ন চকলেট, খাবার, আইসক্রিম এগুলোর ভিতরে শুকরের চর্বি মেশানো আছে। তো সেগুলো শুকরের চর্বি, পিগ ফ্যাট আর বলা হয় না, সেগুলো এই যে ইটিং, এটাকে বলে ই কোডস, এই ই কোড, এই ই কোডগুলো প্রমাণিত সত্য যে এগুলো হচ্ছে শুকরের চর্বির কোড। এখন আমাদের দেশে কোন খাবারে এই ই কোড আছে আমরা সব এখনো জানি না, কিন্তু বাংলাদেশে এই 8টা খাবারের লিস্ট দিলাম যেটা বাচ্চারা বেশি খায়, তার ভিতরে এই শুকরের চর্বি মেশানো এই ই কোডগুলো আছে। আপনার বাচ্চা বা আপনি বা কেউ যদি শুকরের চর্বি, মাংস বা যা আল্লাহ হারাম করেছেন, আমরা যদি এগুলো আমাদের শরীরে ঢুকাই, অবশ্যই আমাদের বিহেভিয়ার প্যাটার্ন বদলে যাবে। কাজে এই ব্যাপার সতর্ক থাকা দরকার। ঘুমের, ব্রেনের টনিক ঘুম, এই জন্য ঘুম, স্লিপিং প্যাটার্নটা বেশি রাত 10টা থেকে 10:30 থেকে 11টা থেকে ভোর 4টা পর্যন্ত, 3:30 পর্যন্ত ঘুমাতেই হবে। বিবিটি, বাইনোলার বিটস থেরাপি, সকালে ভোরের কোরআনটা যদি সুর করে এতটা জোরে পড়া যায় যে নিজের কণ্ঠ নিজে শুনছি, এইভাবে যদি করা যায়, এটাকে বলে বাইনোলার বিটস থেরাপি। এই থেরাপিতে ব্রেনের গামা ওয়েভ অ্যাক্টিভ হয়ে যায়। ব্রেনের, আমরা কোরআনের কথা বলছি কিন্তু ওরা আমেরিকা যেটা করেছে সেটা হচ্ছে মিউজিক দিয়ে করেছে, মিউজিককে এক আলিফ দুই আলিফ টান দিয়ে করেছে, গুন্না ইকফা ইদগাম যেগুলো আমরা কোরআনে করি, তারা সেইভাবে করিয়ে এই গবেষণা দেখেছে তারা বিবিটি, ব্রেনের গামা ওয়েভ অ্যাক্টিভ হয়। ব্রেনের গামা ওয়েভ অ্যাক্টিভ হওয়া মানে ব্রেনের 4টা পার্ট অ্যাক্টিভ হয়ে যাওয়া। এই যে এইটা, এইটা ব্রেনের 4টা পার্ট। ব্রেনের 4টা গামা ওয়েভকে বলা হয় গ্লু ওয়েভ। এই গামা ওয়েভ যখন অর্থাৎ ব্রেনে ইলেকট্রিসিটি, আমাদের প্রত্যেকের শরীরে ইলেকট্রিসিটি আছে, ব্রেনের 6 ধরনের ইলেকট্রিসিটি থাকে। গামা ওয়েভ যখন উঠে যাবে, তখন ব্রেনের 4টা লোব, প্রত্যেকটা লোব, প্রত্যেকটা অংশ সমানভাবে কাজ করবে, তাদের যার যা কাজ সে সেই সব কাজগুলো করবে, অলস বসে থাকবে না। এই সময় আপনার বাচ্চা যা পড়বে, যা চিন্তা করবে, যা শুনবে, সব মনে থাকবে। হ্যাঁ, এবং সে রিকলও করতে পারবে। আমরা, আর বাচ্চাদের সাথে গুরুত্বপূর্ণ হচ্ছে তর্কে জড়ানো ঠিক না, তিরস্কার করবেন না, অপরের সামনে বকা দিয়ে তাকে ছোট করবেন না, আর কারোর সাথে তুলনা করার দরকার নাই। পৃথিবীতে সেই একটা মাত্র মাস্টারপিস, আপনার বাচ্চা একটা মাস্টারপিস, পৃথিবীতে তার মতো আর কাউকে তৈরি করা হয়নি। সো তাকে তার মতো করে মূল্যায়ন করুন। দেখবেন যে আপনার জীবন, আপনার বাচ্চা চমৎকারভাবে বেড়ে উঠছে। জাজাকুমুল্লাহ খায়ের, আপনারা অনেক সময় নিয়ে আমার বক্তব্য শুনেছেন। 10:30 বেজে গেল। আমি আজকের বক্তব্য এখানেই শেষ করছি। আপনারা আমার বক্তব্য শুনেছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম আলহামদুলিল্লাহ স্যার, অনেক শুক্রিয়া। অনেক কম্প্রিহেন্সিভ। আগেও এই টপিকে আপনি আলোচনা করেছেন, কিন্তু এবার বেশ কিছু ভিন্নতা আমরা দেখছি। অনেক শুক্রিয়া। আর স্যার, অনেক বিষয়। আমি আজকে আর প্রশ্ন না নিই, আমি তো সেই পাবনা থেকে জার্নি করে এসেছি। আপনি যদি অনুমতি দেন, আমরা আমি আজকে লিভ নিতে আজকে চাচ্ছি। আমরা আপনার প্রশ্ন আহ, আমরা রাখছি না সামনে। জাযাকুল্লাহ খাইর, ধন্যবাদ। জি, হুম, ইনশাআল্লাহ। এগুলো আসলে অনেক অ্যানালিটিক্যাল, আমি বলবো যে ডেপথ রিসার্চের বিষয়। সন্তানকে মানুষ করাটা খুব সহজ কথা না। ডেফিনেটলি এই বিষয়গুলো বাবা মা হিসেবে আমাদের জানা খুব দরকার। তো আমরা কিছু বিষয়, লাস্টের কিছু বিষয় স্যার খুব দ্রুত গিয়েছেন। আমরা কোনো প্রশ্নোত্তর শেষ সেশনে ইনশাআল্লাহ এই বিষয়গুলো আরো রিপিটও হবে বিভিন্ন সময় ইনশাআল্লাহ। আমরা এই সব আলোচনাগুলো যেগুলো আজকে আলোচনা করেছি, সবগুলোই এই পরবর্তী আলোচনার বিভিন্ন সেশনে এগুলো আসবে। বিভিন্ন আমি জাস্ট আজকে সেশনে। ওভারভিউ দিয়ে দিলাম, ইনশাআল্লাহ। স্যার অনেক শুক্রিয়া। তো এগুলো ইনশাআল্লাহ বিভিন্ন সময় রিপিট হবে। আর স্যার অনেক লম্বা জার্নি, লম্বা জার্নির পরেও যে অ্যাক্টিভলি ক্লাস নিতে পারলেন, আল্লাহ শুক্রিয়া। আল্লাহ ওনাকে সুস্বাস্থ্য দিন। জি, আমাকে আর অনুমতি দেন প্লিজ, আমার তো সকালে স্যার প্রোগ্রাম আপনার আছে। শুক্রিয়া স্যার, আমরা প্রশ্নোত্তরে আজকে যাচ্ছি না। থ্যাংক ইউ, সামনে জাজাকাল্লাহ। সেশনগুলোতে প্রশ্নোত্তর হবে আমি ইনশাআল্লাহ। লিভ নিলাম তাহলে, আমাকে অনুমতি জি দিচ্ছেন। স্যার। স্যার জি, আপনাকে আসসালামু অনুমতি আলাইকুম। দিচ্ছি। সামনের সেশনগুলোতে ইনশাআল্লাহ প্রশ্নোত্তর হবে। আজকে একটু সময় বেশি লেগে গেছে। আমরা আরেকটা পর্যালোচনা করছি 8:30 থেকে শুরু করা যায় কিনা। যদি আপনাদের বেশি একটা অসুবিধা না থাকে, আমরা সেক্ষেত্রে 8:30তেও শুরু করতে পারি। আর সম্মানিত আজকের পার্টিসিপেন্টস, আমরা যারা রেজিস্ট্রেশন সম্পন্ন করিনি, আমি খুব রিকোয়েস্ট করবো যারা আগেও করেছেন কোর্সটি, এরকমও হয়তো কেউ থাকতে পারেন। বেশ কিছু ভিন্নতা স্যার কিন্তু অনেক বেশি চমৎকার ভাবেই
অনেক কথা উপস্থাপন করেছেন যেটা নতুন, আরো বেশি সুন্দর করে। তো এই জন্য আমরা কিন্তু বারবার বিষয়গুলোকে আমাদের জানা উচিত, ভাবা উচিত, এবং আমাদের সন্তান সন্ততির ক্ষেত্রে আমরা বিষয়গুলোকে খুব বিচক্ষণতার সাথে আমরা প্রয়োগ করতে পারি। তো স্লাইড, হ্যাঁ, ডেফিনেটলি আপনাদেরকে আমরা স্লাইডটা দিব। এবং আমি একটু রিকোয়েস্ট করছি, যদি সম্ভব হয় এখানে যারা আছেন সবাই রেজিস্ট্রেশন করে ফেলুন। হ্যাঁ, পেমেন্টের ইস্যুটাও আছে। তো সেক্ষেত্রে সবচেয়ে বড় চাওয়াটা আমাদের হচ্ছে যে সবাই কোর্সটা করা দরকার, জানা দরকার। আহ, আমরা অনেক ডিসকাশন ইনশাল্লাহ করব। আমাদের প্রত্যেকটা শুক্রবারেই হবে 8:30 বা 9টার সময় ইনশাল্লাহ। আমরা ঠিক রোজার আগ দিয়েই শেষ করতে চাই। সেখানে একটা ইভালুয়েশন, লাস্ট একটা ইভালুয়েশন হবে, সার্টিফিকেট দেওয়া হবে ইনশাল্লাহ। এবং আমরা আপনাদেরকে আমাদের গ্রুপে সম্পৃক্ত করতে পারলে সেখানে আমরা প্যারেন্টিং ইস্যুস, এবং স্যার বললেন শুধু বাচ্চাদের শেখা লার্নিং প্যাটার্নটা নিয়েই কিন্তু একটা পুরো সেশন হতে পারে। সেগুলো যদি আপনারা ডিমান্ড করেন, আমরা কিন্তু গ্র্যাজুয়ালি অনেকগুলো বিষয় আনতে চাই। আমাদের সন্তান সন্ততিদেরকে আমরা সত্যিকার অর্থে প্রোডাক্টিভ হিউম্যান সোর্স হিসাবে তৈরি করতে চাই, আমাদের স্বপ্ন পূরণ করতে চাই, তাদেরকে ভালো মানুষ বানাতে চাই, আমরা তাদেরকে মেধাবী বানাতে চাই, আমরা তাদেরকে সুস্থ। এবং আমরা আজকে দেখেছি 4টা প্যাটার্নের কথা: থিঙ্কিং প্যাটার্ন, ইটিং প্যাটার্ন, স্লিপিং প্যাটার্ন, এবং তাদের জীবনাচার, লাইফস্টাইল, তাদের ডিসিপ্লিন। এই সব কিছুকে যদি আমরা সাজিয়ে দিতে পারি, তাহলে আশা করা যায় আমাদের সন্তানদেরকে আমাদের মনের মতো মানুষ বানাতে পারবো ইনশাল্লাহ। তবে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকে আমাদের শুরু হতে একটু হলেও সময় লেগে গেছে। আর আজকে আমরা প্রশ্নোত্তর সেশনটি করতে পারিনি। আপনার সামনে এই সেশনটি পাবেন ইনশাল্লাহ। তবে ইচ অ্যান্ড এভরিওয়ানকে আমরা রেজিস্ট্রেশন লিংক দিয়েছি, আরো দিব আমরা। আপনার মেহেরবানি করে সবাই রেজিস্ট্রেশন করে ফেলুন। পেমেন্টের বিষয়টা আপনার যদি একটু আগে পরে করেন, এটা কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। আমি সবাইকে এই আহ্বান করেই আজকে আপনাদের এই সেশনটি শেষ করছি। আর স্যার আজকে একটু জার্নি ক্লান্ত থাকার কারণে আমরা তাহলে আজকে শেষ করি। অনেক 10:30 বেজে গেছে। আর আমি আবারও জানিয়ে রাখছি, আমাদের এই কোর্সটি পরিচালিত হচ্ছে জান্নাত ইনস্টিটিউট অফ দ্য মেসেজ একাডেমির অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে। এবং দ্য মেসেজ একাডেমির অনেকেই অংশগ্রহণ করেছেন। অনেক কোয়ালিফাইড পার্টিসিপেন্ট এখানে আছেন, ডক্টর আছেন। হ্যাঁ, এবং গতবার তো আমাদের ইউনিভার্সিটির প্রফেসররা ছিলেন, ইভেন পাবলিক ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, তারা আউটস্ট্যান্ডিং কমেন্ট করেছিলেন। তো আমরা যেন সবশেষে একটি কথাই বলতে চাই, যে এই কোর্সটা থেকে যেন আমরা উপকৃত হতে পারি, আমাদের সন্তানদেরকে যেন আমাদের মনের মতো মানুষ বানাতে পারি, তাদের মনোদৈহিক বিকাশের ক্ষেত্রে আমরা যেন সহায়তা করতে পারি। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি। আর এই আবার একটু ক্ষমা চেয়ে নিয়ে আমাদের অসম্পূর্ণতার জন্য আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত।